Let me share your screen. All right. All right, we can start now. Hello, Masum Bhai. Assalamu alaikum again. কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম বুঝলুর, অনেকদিন পর দেখা। আলহামদুলিল্লাহ। ভয় হচ্ছে, ভাগা প্রেজেন্টারদের প্রেজেন্টেশন দেখে বেশ ভয় হচ্ছে এখন। All right, we'll enjoy. It will be fun. So next presentation হচ্ছে আমাদের the history of Java Enterprise Edition and why Java still rule the business world for a long time. স্পিকার আমাদের প্রিয় মাসুম ভাই, ওনার পুরো নাম হচ্ছে মুজাহিদুল হক আবুল হাসানাত। মাসুম ভাই বর্তমানে চিফ টেকনোলজি অফিসার অফ ডাইনামিক সলিউশন ইনোভেটরস, অ্যান্ড ওনার একটা রিসেন্টলি স্টার্ট আপ আছে যেটার নাম হচ্ছে অলওয়েল। আই এম শিওর এভরিওয়ান যারা ঢাকাতে থাকেন তারা জানেন। এছাড়াও মাসুম ভাই সিটিও হিসেবে ছিলেন থেরাপ সার্ভিস লিমিটেডে মোর দেন 12 ইয়ার্স। ওনার জাভাতে বা এই ফিল্ডে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করার এক্সপিরিয়েন্স মোর দেন 20 ইয়ার্স। সো আমরা অনেক কিছু ওনার কাছ থেকে আসলে এক্সপেক্ট করতেছি এবং অনেক কিছু জানবো। সো that's the brief introduction. We are so excited to have you here. Thank you, Buzlur. আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা মোর লাইক সিম্পল। আসলে এটা মোর যারা জুনিয়র তাদের জন্য হয়তো হেল্পফুল হবে, বেশি সিনিয়র লোকজনের জন্য বোরিং হবে কিছুটা। সো ইয়ার এই টাইটেলটা একটু ছোট করতে হয়েছে, বড় হয়ে গিয়েছিল। তো শুরু বেসিক্যালি আমি যেভাবে দেখেছি আর কি, আমি মানে আমার দেখা মতো যেহেতু প্রায় 20 ইয়ার্স ধরে সফটওয়্যার ডেভেলপমেন্ট করতেছি মোস্টলি ইন জাভা। সো আমার দৃষ্টিতে জাভার হিস্ট্রি বেসিক্যালি জাভার হিস্ট্রি বা জেই হিস্ট্রি একটু শুরু করার আগে, যেহেতু মাল্টিপল কোম্পানির সাথে অ্যাসোসিয়েটেড আছি, এই টকে যা যা বলবো সব আমার পার্সোনাল অপিনিয়ন। এর সাথে আমার কোম্পানির কোনো ইয়ে নেই, কোম্পানি কোনো অপিনিয়ন এন্ডোর্স করছে না বা ওর কোম্পানির কোনো অপিনিয়নের মালিকও না। আচ্ছা, তো যেটা নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ, বেসিক্যালি এভলিউশন অফ জাভা ইই, জাভা এন্টারপ্রাইজ এডিশন মোস্টলি। জাভা অনেক বিশাল বড়, ইই ছাড়াও অনেক কিছু আছে, অ্যান্ড্রয়েড বিশাল একটা ওয়ার্ল্ড। সো ওদিকে আমি কভার করতে চাচ্ছি না। বেসিক্যালি আমার এক্সপিরিয়েন্স যেই ফিল্ডে জাভা এন্টারপ্রাইজ এডিশনে, সেটাতে আমি ফোকাস করতে চাই। মোস্টলি আসলে হিস্টোরিক কনটেক্সট দিব। এখানে নতুন কিছু শিখার কিছু নাই, এখান থেকে শিখে নতুন কোনো এক্সাইটিং প্রোগ্রামিং করা যাবে বলে মনে হয় না। জাস্ট জানা যে কেন এই জিনিসটা আসলো, কিভাবে এই জিনিসটা আসলো, কিছু হয়তো জানা যাবে। অন্যান্য ফ্রেমওয়ার্কের সাথে রিলেশনশিপ, যে স্প্রিং ফ্রেমওয়ার্ক আছে, হাইবারনেট আছে, ওদের সাথে কিভাবে জাভা জড়ালো বা ওরা কিভাবে জড়ালো। আর একটা জিনিস সবসময় আমার খুব এক্সাইটিং লাগে, জাভার ইকোসিস্টেমটা। হোয়াট রিয়েলি মেক্স ইট সো স্পেশাল, এন্ড কিভাবে এই ইকোসিস্টেমটা আর এই যে পুরো সিস্টেমটা কিভাবে জাভাকে আসলে স্টিল প্রোপেল করে নিয়ে যাবে ইন দ্য ফিউচার, যেটা মনে হয় আর কি। ফিউচার তো আমরা জানি না, যেটা মনে হয় যে যেদিকে যাবে। আচ্ছা, একটু ব্রিফ বদলুর অলরেডি কভার করেছো আমার বেসিক ইয়ে। তারপরে জাস্ট যেহেতু আমি হিস্ট্রি নিয়ে কথা বলবো, আমার একটু হিস্ট্রি যেন কনটেক্সটে পুট করা যায় যে ব্যাপারটা কি। অ্যাকচুয়াল কম্পিউটারে টাইপ করে প্রোগ্রামিং করা শুরু করেছি 1992 থেকে, এসএসসির পরে। বেসিক্যালি নটরডেম কলেজে কম্পিউটার ক্লাব ছিল, ওখানে চান্স পেয়েছি। তার আগে কম্পিউটার পেয়েছি, বাট প্রোগ্রামিং করার চান্স পাইনি। আচ্ছা, প্রোগ্রামিং করেছি আমরা ওই বইটা থাকা অবস্থাতেই 96 97 এর দিকে। আমরা ওই কয়েকজন ফ্রেন্ড মিলে, অ্যাকচুয়ালি এক ফ্রেন্ডের বেডরুম থেকে আমরা কিছু আউটসোর্সিং কাজ করি, ছোট ছোট খুব ছোট আউটসোর্সিং কাজ, ধরো $50 $100, তখন তাতেই হ্যাপি। তো আমাদের ওয়ান অফ দ্য ফার্স্ট থিংস উই ডিড এই ফ্রেন্ডের বাসায়, সেটা হচ্ছে একটা জাভা সার্ভলেট, সরি জাভা সার্ভলেট, জাভা দিয়ে অ্যাপলেট লিখা। অ্যাপলেট আমার খেয়াল আছে, একটা টেলনেট ক্লায়েন্ট লিখেছিলাম একটা ইয়েতে। তখন এগুলো অ্যাভেলেবল ছিল না, এখন তো ভুরি ভুরি অ্যাভেলেবল। তো তখন জাভা নতুন, সবকিছু নতুন। তো অ্যাপলেট দিয়ে একটা টেলনেট ক্লায়েন্ট, যেটা দিয়ে কোন একটা মেশিনে বেসিক্যালি টেলনেট করা যায়। টেলনেট অনেকেই এখন হয়তো চিনবে না। টেলনেট হচ্ছে এসশেল এর দাদা, মানে এসশেল এর আগে যেটা ছিল বলা যায়। এখনো টেলনেট আছে, বাট ইউজ অনেক কম হয়। আচ্ছা, আর অ্যাকচুয়ালি কোম্পানির আন্ডারে প্রফেশনাল প্রোগ্রামিং করা 1999 থেকে
সবসময় মোটামুটি মাল্টিপল কোম্পানির সাথে একটু জড়িত ছিলাম। অগ্নি সিস্টেম কি বলে সিস্টেম অ্যাডমিন হিসেবে ছিলাম, আবার ডেভেলপার হিসেবে ছিলাম। আর 2001 এ আমরা ডিএসআই শুরু করি, তিন ফ্রেন্ড মিলে। ডিএসআই হচ্ছে ডাইনামিক সলিউশন ইনোভেটরস, যেটাতে এখনো আছি। তো শুরু করি, বাট অ্যালং সাইড অন্যান্য কাজ করতাম, অগ্নিতেও কাজ করতাম, আর থেরাপির একদম জন্মলগ্ন থেকে 2004 মোটামুটি তখন থেকে শুরু করি। ডিএসআই তে ছিলাম, বাট ডিএসআই তখন আর যেহেতু থেরাপি শুরু করার পরে আর সময় হতো না, ডিএসআই তে অ্যাসোসিয়েটেড ছিলাম, বাট ওরকম ফুল টাইম দিতাম না। আচ্ছা, ডিএসআই শুরু থেকে আসলে জাভা রিলেটেড অনেক কাজ করে, আর থেরাপি একদম শুরু থেকে আমার শেষ পর্যন্ত এখনো ইটস প্রবাবলি দ্য লার্জেস্ট জাভা কোম্পানি ইন বাংলাদেশ। তারপরে ব্রিফ পিরিয়ডের জন্য একটা B2C একটা কোম্পানিতে গিয়েছে, ব্যাকপ্যাক, তারপর আবার ব্যাক টু ডিএসআই। সো এখন ডিএসআই তে আছে। আর ডিএসআই তে বললাম 2001 থেকে প্রেজেন্ট পর্যন্ত। সো আমার হিস্ট্রিটা, আমার প্রফেশনাল প্রোগ্রামিং হিস্ট্রিটা হচ্ছে বেসিক্যালি 99 থেকে আজকে পর্যন্ত। রোল চেঞ্জ হয়েছে। সো জাভার আমাদের টকে আসি যে ইন দ্য বিগিনিং কি ছিল। আচ্ছা, জাভারও আগে আসলে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে সান মাইক্রোসিস্টেমস। একদম নতুন যারা, তারা হয়তো একটু নামটা শুনবে, বাট পুরনো যারা মোটামুটি সবার কাছে এই নামটা যখনই বলা হয় সান মাইক্রোসিস্টেমস, এটা একটা একটা ভালোবাসার একটা উদ্রেক করে, বিশেষ করে জাভাতে যারা জড়িত। এর কারণ হচ্ছে এই কোম্পানিটা আসলে একটা ট্রুলি গ্রেট কোম্পানি ছিল। ওটাও কিছু স্টুডেন্ট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে দেয়, এন্ড ওদের ভিউটা ছিল খুব ওপেন, খুব প্রোগ্রেসিভ। ওদের ব্যবসাটা ছিল বেসিক্যালি ওয়ার্ক স্টেশন তৈরি করা, খুব হাই পারফরমেন্স ওয়ার্ক স্টেশন তৈরি করা এন্ড সার্ভার তৈরি করা। এন্ড ওই সময় ওরা শুরু করে 1980s এ। সো তখন বাচ্চা, 86 87 এ বেশ আহ, নাম করে। তবে সান কখনো বিশাল কোম্পানি ছিল না। সান কখনো যেমন আজকের ওরাকল অথবা আজকের গুগল বা আইবিএম এরকম ছিল না। সান ছোট কোম্পানি, বাট একটা কিউট কোম্পানি, এন্ড ভালো জিনিস তৈরি করে। এভরিবডি লাভস দেম, রেসপেক্টস দেম। একটা ওদের বড় শুরুতে বিভিন্ন ইয়েকে করে ওরা ওই আপনারা জানেন যে ওই প্রসেসর ফ্যামিলি আছে, একটা বড় ফ্যামিলি হচ্ছে সিক্স ফ্যামিলি আমরা বলি, যেটা ইন্টেল, এএমডি, ওরা মোটামুটি ফলো করতো মোস্টলি, বা এখনো অনেকটা করে। আর আরেকটা বড় ফ্যামিলি হলো রিস্ক প্রসেসর। তো রিস্ক প্রসেসর গুলো সিম্পল, এটা বলছি, এটা আসলে পরে আমি টাইম করবো যে এটার সাথে আসলে জাভা কিভাবে জন্ম, আর জাভার সাথে এটা কি রিলেশনশিপ। আমি যদি খুব সিম্পল ভাষায় বলি, এখানে যে রিস্ক প্রসেসর গুলো সিম্পলার, এবং রিস্ক প্রসেসর মেইন ইয়েটা হচ্ছে ছোট ছোট ইনস্ট্রাকশন, একটা মানে এক একটা ইনস্ট্রাকশন অল্প কাজ করে। যদি কম্পেয়ার করি এগেইনস্ট সিস্ক প্রসেসরের ইনস্ট্রাকশন গুলো বড় বড় প্রচুর সংখ্যক ইনস্ট্রাকশন, এবং এক একটা ইনস্ট্রাকশন অনেক কাজ করে। রিস্ক প্রসেসর একটা জিনিস ইন্টারেস্টিং, যে সান শুরু থেকে যেটা করতে পেরেছে, অনেক প্যারালাল প্রসেসিং করতে পেরেছে, অনেক প্যারালাল করতে পেরেছে। এবং ইভেন যখন 96 97 98 এর দিকে যখন ইন্টেল করছে, ইভেন 2002 তে ইন্টেলের একটা চিপে যখন দুইটা কোর থাকে, তখন সান প্রসেসর তৈরি করতো, মানে রিস্ক প্রসেসর তৈরি করতো। সানের ওখানে থাকে এরকম 4টা 8টা, ইন্টেলের যখন 4টা থাকে, সানের ওখানে 16টা 32টা, আর তারপরে তো বিশাল 128 এই টাইপের সংখ্যক প্রসেসর। সো ওদের প্যারালালিজম অনেক বেশি রিস্ক প্রসেসর। সানের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা বেশ ইউনিক্স টাইপের কোম্পানি। ওরা ইউনিক্স পছন্দ করে, ইউনিক্স ওয়ার্ক স্টেশনই তৈরি করেছে, ওটাই ওদের মেইন ব্যবসা। আর তারপরে নিজেরাই একটা ইউনিক্স এর ভেরিয়েন্ট তৈরি করেছে, সোলারিস, সান সোলারিস। এটাও বেশ ইউনিক্স এর মধ্যে বেশ ভালো একটা, খুব পপুলার হয়েছিল এন্ড খুব পাওয়ারফুল হয়েছিল। তখন এগুলো লিনাক্স এর আগে, বেসিক্যালি লিনাক্স এর পরেও অনেকদিন পর্যন্ত সোলারিস বেশ দুর্দান্ত প্রতাপে ছিল। আচ্ছা, তো সানের একটা বৈশিষ্ট্য হলো এরা ট্রুলি হার্ডওয়্যার কোম্পানি। ওদের ব্যবসা কোনো ধানাই পেনেই নেই, সিম্পল ব্যবসা, হার্ডওয়্যার বানায়, হার্ডওয়্যার বিক্রি করে, ওটাই ওদের বেসিক্যাল। সফটওয়্যার বিজনেসের স্ট্রং কোনো ইন্টারেস্ট ওদের ছিল না। এই তথ্যগুলো পরে আমরা দেখবো যে আসলে জাভার সাথে কিভাবে ম্যাচ করে, বা জাভার জন্ম কিভাবে হয়। সো ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ফান, তারপরে দেয়ার ওয়াজ লাইফ। আমি খুব সংক্ষেপে বলছি। জাভার একদম শুরুতে আপনারা যদি পড়েন, যে ওই জেমস গসলিং সানের আন্ডারে করেছেন, একদম শুরুতে জাভা নামও ছিল না, ওটা আর্লি 1991 এর দিকে ইন্টারনালি কিছু করেছিল, বাট পাবলিক রিলিজ জাভা হয় 96 এ। একদম শুরুর দিকে গল্পটা ভিন্ন। এটা আমরা 95 96 এর কথা বলছি।
সো তখন হচ্ছে ধরেন আমি 96 এর কথা খেয়াল নেই, 94 এর দিকে আমরা যে কম্পিউটার ইউজ করি নরমালি বাংলাদেশ একটু পিছিয়ে ছিল। ওই কম্পিউটারের মেমোরি হলো 1 মেগা। 2 মেগা হলে we are so happy, and 2 মেগা অ্যাক্সেস করার জন্য আবার স্পেশাল অনেক কিছু করতে হতো। 2 মেগা, 1 গিগা না কিন্তু। 1 গিগা 2 গিগার কথা বলছি না, মেগা। মানে এখন তো আমরা 4 গিগার নিচে কম্পিউটার কল্পনা করা ডিফিকাল্ট। সো মনে করেন 1 মেগা, সো এখনকার 4000 ভাগের 1 ভাগ RAM। CPU স্পিড এখন তো আমরা গিগাহার্টজ ডেফিনেটলি লাইক ইয়ের নিচে যাই না, লাইক বাট তখন হচ্ছে আমাদের মেগাহার্টজ রেঞ্জে, তখন হচ্ছে লাইক 10 মেগাহার্টজ, 20 মেগাহার্টজ, এই টাইপের, নাকি 1 মেগাহার্টজ, 2 মেগাহার্টজ খেয়াল নেই পুরোপুরি। আচ্ছা, ডিস্ক স্পেস তখন হচ্ছে কি আমরা ফ্লপি ডিস্ক ইউজ করি, তখন বাংলাদেশে হার্ড ডিস্ক মাত্র এসেছে। হার্ড ডিস্কের সাইজ প্রথম যে কম্পিউটার ইউজ করেছে তার 20 মেগা, তার আগে অ্যাকচুয়ালি ফ্লপি ইউজ করেছে আমরা। সো ওইটার হিস্ট্রিটা বলছি যে তখন এনভায়রনমেন্ট কিরকম ছিল, প্রসেসিং পাওয়ার কিরকম ছিল ছিল। তো তখন জাভাস্ক্রিপ্ট অবভিয়াসলি ছিল না, ছিল খুব সিম্পল। তো আমি যদি একটা ওয়েবসাইট করতে চাই বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন করতে চাই যেটা একটু ইন্টারঅ্যাক্টিভ হবে, যেখানে লাইক মানে ওয়েবের যে মেইন জিনিসটা যে রিকোয়েস্ট রেসপন্স, একটা পেজ আছে, এইচটিএমএল পেজ আছে, কাজ করলাম, একটা ফর্ম ফিল আপ করলাম, সাবমিট করলাম, রেসপন্স আসলো। এটা হলো ওয়েবের একদম বেসিক আর্কিটেকচার। তো তখন ওইটাই ছিল। এখন তো অনেক চেঞ্জ হয়েছে, বেসিক আর্কিটেকচার আছে বাট তার উপর অনেক চেঞ্জ হয়েছে। বাট তখনকার কথা যদি চিন্তা করেন আপনারা, তখন ওরকম ছিল না। তো তখন যদি ইন্টারঅ্যাক্টিভ কিছু লাগতো, যেমন আমরা টেলনেট ক্লায়েন্ট তৈরি করেছে একটা, এখন এটা নরমাল ওয়েব পেজ আকারে করা সম্ভব না। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমার ক্লায়েন্ট সাইডে কোড রান করতে হবে, মানে ব্রাউজারের ভিতরে কোড রান করতে হবে। ওটা কিভাবে করা সম্ভব? মানে জাভাস্ক্রিপ্ট তখনও লাইক মাত্র আসছে বা আসে না, বা ওরকম ফাংশনালও না। তখন সানের ওই শুরু যেটা করে ওরা অ্যাপলেট তৈরি করার টুল হিসেবে জাভাকে প্রমোট করে। তো জাভা দিয়ে আপনারা সবাই জানেন অ্যাপলেট তৈরি করা যায়, যেটা নতুন অনেকে জানে না, কারণ এখন আর অ্যাপলেটের কদর নাই। এখন শুধু এখন না, 10-15 বছর ধরে অ্যাপলেট আর মানুষ খুব একটা ইউজ করে না, বাট তখন ইট ওয়াজ অল দ্য রেজ অ্যাপলেট। সো অ্যাপলেট হলো পুরোপুরি একটা লাইক সেলফ, মানে একটা সেলফ কন্টেইনড একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, মানে একটা প্রোগ্রাম যেটা ব্রাউজারে চলছে, এন্ড ড্র করতে পারে, করতে পারে, যে কোনো কিছু করতে পারে, জেনারেল প্রোগ্রামিং বেসিক্যালি করতে পারে, নেটওয়ার্ক কল করতে পারে, নেটওয়ার্ক কল দিয়ে করতে পারে। সো অ্যাপলেট একসময় বেশ চলে, অনেক কিছুর জন্য চলে, বাট কখনো খুব বেশি চলে না এই কারণে, কারণ ওই তখনকার ব্রাউজার তো চিন্তা করছেন, তখন হলো 1 মেগা 2 মেগার মেশিন, RAM হলো 1 মেগা 2 মেগা এই রেঞ্জ, খুব বেশি হলে 4 মেগা, সেটা হয়তো 2000 এর কাছাকাছি। আচ্ছা, তো সেখানে ব্রাউজার কতটুকু মেমোরি নিতে পারে? সেই মেমোরির ভিতরে JVM চলতে হবে। সেই JVM এর ভিতরে অ্যাপলেট চলছে। সো অ্যাপলেটও বর্তমানের তুলনায় একটু স্লো, ডেফিনিটলি। তো তারপর আস্তে, আস্তে জাভাস্ক্রিপ্ট এর বাড়তে থাকে। তখন মানুষ ফ্ল্যাশ আসে একসময়, ফ্ল্যাশ দিয়ে মানুষ অনেক কিছু করতে থাকে। ওটা অ্যাপলেটের চেয়ে একটু হালকা ছিল। আচ্ছা। তো সান কেন, সান আসলে অ্যাপলেট তৈরি করার হিসেবে হয়তো সানের এটা যদি চিন্তা করেন, তখন পাওয়ারফুল প্লেয়ার কারা, কারা? তখনও এখনো মাইক্রোসফট একটা বড় প্লেয়ার। মাইক্রোসফট মানে ডেস্কটপে মাইক্রোসফট ইজ দ্য কিং, সেই ডস বের করার থেকে। সো আর্লি 90s থেকে শুরু করে এখনো পর্যন্ত ডেস্কটপে মাইক্রোসফট ইজ দ্য কিং। আর মাইক্রোসফটের নিজস্ব অপারেটিং সিস্টেম সিরিজ আছে। এন্ড ডেফিনেটলি যেহেতু ইটস এ কোম্পানি, যেটা করবে সে ওর একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আছে, এবং অবভিয়াসলি সে নিজেই যেহেতু প্রোগ্রামিং এনভায়রনমেন্টটা তৈরি করছে, অপারেটিং সিস্টেমটাও তার। সো ওইখানে তার অ্যাডভান্টেজ বেশি, কারণ সে জানে পরবর্তী ভার্সনে কি আসছে। তো তার জন্য রেডি করেই সে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে আসতে পারে। সো এটা হচ্ছে মাইক্রোসফটের অ্যাডভান্টেজ ছিল। আর ওদিকে ইন্টেল, সে হচ্ছে হার্ডওয়্যার সাইড দখল করে আছে, প্রসেসর সাইড দখল করে আছে। আচ্ছা, তো সান কি করতে পারে এখানে? সান যদি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আনতে চায়, সেটা যদি উইন্ডোজে চলে, ওটা বেসিক্যালি কন্ট্রোল হবে মাইক্রোসফটের। আবার সে যদি কিছু বানাতে চায়, বা মানুষ যেন জিনিসপত্র তৈরি করছে, বা সার্ভার সাইড তখন আস্তে আস্তে একটু পাওয়ারফুল হচ্ছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই মিড 90s এর আগে সার্ভার গুলো কিন্তু অন্যরকম ছিল, এখনো আছে ওগুলো, যেমন বড় বড় IBM এর বড় বড় মেশিন আছে, এখানে প্রচুর প্রসেসর আছে, আছে। সো পিসি সার্ভার কনসেপ্টটা মোটামুটি মিড 90s এ পপুলার হতে থাকে। আচ্ছা, তো এখন তো পিসিতে সান কম্পিট করতে পারবে না, যেহেতু পিসি দখল হচ্ছে ইন্টেল এর, IBM এর, মাইক্রোসফট এর।
সানের আবার নিজের একটা হার্ডওয়্যার লাইন আছে। সো ও একটা করতে চাইলো যে আমি একটা কিছু করে আমার তো ডেভেলপারদেরকেও তো অ্যাট্রাক্ট করতে হবে। সানের মার্কেট শেয়ার খুব বেশি না। এখন ওই মার্কেট শেয়ার যেহেতু মার্কেট শেয়ার ছোট, বেশি ডেভেলপার আসবে না। সো কি করা যায়? এখানে দেখেন ওইভাবে হয়তো জিনিসটা ওরা চিন্তা করে না, কিন্তু জিনিসটা যেভাবে হইছে, মোটিভেশন গুলো যেভাবে লাইন আপ করেছে, ওর ওই যে অ্যাপলেটের জন্য জাভা তৈরি করেছিল, এখানে দেখেন খুব সুন্দর একটা সিনার্জি চলে এসেছে। সে সান যেটা করেছে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করেছে, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। এটা সুবিধা কি, জেভিএম যে কোনো মেশিন, অনেক আর্কিটেকচারের জন্য জেভিএম থাকতে পারে। এটা আইবিএম এর বিগ মেশিনের জন্য জেভিএম আছে, সানের রিস্ক প্রসেসর মেশিনের জন্য জেভিএম আছে, ইন্টেল আর্কিটেক্ট মানে ওই ইন্টেলের i386 586 প্রসেসরের জন্য জেভিএম আছে, মোটরোলার জন্য জেভিএম আছে। এখন জেভিএম দিয়ে সে জিনিসটাকে কিন্তু করে ফেলছে, মানে জেভিএম যেহেতু সব জায়গায় চলছে, সো একটা প্রোগ্রামিং এনভায়রনমেন্ট সব জায়গায় আছে, শুধু সানের ছোট মার্কেটে না, ইন্টেল বড় মার্কেটে আছে, আইবিএম এর আরেক মার্কেটে আছে, সব জায়গায় মার্কেটটা বিস্তৃত, বড় একটা মার্কেট। এইখানে ডেভেলপাররা ইন্টারেস্টেড ফিল করবে যে এত বড় একটা মার্কেট, আমি যদি জাভা দিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখি, সেটা উইন্ডোজে চলে, সেটা ম্যাকে চলে, সেটা অনেকগুলো ইউনিক্সে চলে। তখন সার্ভার সাইডে ইউনিক্স বেশি হইতো, কমার্শিয়াল ইউনিক্স গুলো, লিনাক্স তখন মাত্র শুরু হয়। তারপরে যখন লিনাক্স আসে, লিনাক্সেও জেভিএম আছে। সো এই সব মার্কেটে আমি একটা সফটওয়্যার লিখতে পারি যেটা এই সব প্রসেসর আর্কিটেকচারে চলে, সব অপারেটিং সিস্টেমে চলে। ডেভেলপারের জন্য অবশ্যই, যে কোনো ডেভেলপারের জন্য একটা আকর্ষণীয় একটা ফিল। সো মানুষজন কিন্তু সানকে খুব বেশি আমার মনে অ্যাডভার্টাইজ করতে হয়, নিয়ে করতে হয় না, মানুষজন এটা টের পেয়েছে, মানে অবচেতন মনেই টের পেয়েছে যে আমি একটা জাভা দিয়ে যদি কিছু লিখি অনেক বেশি নিয়ে চলবে। সো মানুষজন আসা শুরু করেছে, ডেভেলপমেন্ট বাড়া শুরু করেছে, এবং বিজনেস অ্যাপ্লিকেশন ওয়ার্ল্ডে মোটামুটি অনেকেই জাভা দিয়ে অ্যাপ্লিকেশন লিখে শুরু করছে। আহ সো কয়েকটা জিনিস একটু দেখবেন যে মানে জেভিএম এ কিছু জিনিস খুব ইন্টারেস্টিং, কিছু জিনিস আছে। জেভিএম একদম শুরু থেকে থ্রেডের সাপোর্ট আছে, অথবা জাভা ল্যাঙ্গুয়েজ একদম শুরু থেকে থ্রেড সাপোর্ট আছে। আপনি যদি কম্পেয়ার করেন অন্যান্য ল্যাঙ্গুয়েজ, ইভেন যে ল্যাঙ্গুয়েজ গুলো পরে এসেছে, মনে করেন রুবি এর পরে এসেছে, থ্রেড সাপোর্ট নাই। এখন আছে অন্যভাবে, বাট নাই। পিএইচপি তে থ্রেড সাপোর্ট বলে কিছু নাই। মানে বিল্ট ইন ল্যাঙ্গুয়েজের ভিতরে কথা বলছেন, লাইব্রেরি টাইব্রেরি ইউজ করে তো করা সম্ভব। পার্লের কথা বলেন, ল্যাঙ্গুয়েজের ভিতরে কোনো থ্রেড সাপোর্ট নাই। সি প্লাস প্লাস, যেটা জাভার বাবা বলা যায় বা বলা যায়, ল্যাঙ্গুয়েজের ভিতরে কিন্তু থ্রেড বা কনকারেন্সি, থ্রেড একটা সেন্সে বলছে, কনকারেন্সির একটা ফর্ম হলো থ্রেড, কিন্তু সি প্লাস প্লাস সেই কবেকার ল্যাঙ্গুয়েজ, ওটাতেও কিন্তু কনকারেন্সির কোনো কনসেপ্ট ল্যাঙ্গুয়েজে নাই, লাইব্রেরি দিয়ে আমরা করি, সিতে তো ডেফিনেটলি নাই। সো এতগুলো ল্যাঙ্গুয়েজ আগে পরে কারো ভিতরে কিন্তু কনকারেন্সি সাপোর্ট নাই, কিন্তু এই জাভা নতুন ল্যাঙ্গুয়েজ যেটা আছে, বা পুরোনো ল্যাঙ্গুয়েজ যেটাই বলেন, এর পরের ল্যাঙ্গুয়েজও থ্রেড সাপোর্ট নেই, ওটার আছে। কেন? কারণ হচ্ছে যে সান রিস্ক প্রসেসর তৈরি করে, ম্যাসিভলি প্যারালাল, মানে প্যারালাল করতে পারে, এবং ওদের একটা ডাইয়ে 16টা 64টা 128টা কোর আছে। এতগুলো কোর আপনি ইউজ করবেন কি করে যদি থ্রেড না থাকে? সো মোটিভেশনটা হয়তো বুঝতে পারছেন যে কেন জেভিএম এ থ্রেড সাপোর্ট এত শুরু থেকেই আছে। আর থ্রেড হলে আমাদের বিজনেস অ্যাপ্লিকেশনে অনেক সুবিধা হয়, যে একসাথে আমরা অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারি ইজি ওয়েতে। অন্যভাবে করা যায়, বাট ইজি ওয়েতে যদি অনেক রিকোয়েস্ট হ্যান্ডেল করতে চাই, প্যারালাল কাজ করতে চাই, থ্রেড ইজ এ গ্রেট থিং টু হ্যাভ। আচ্ছা, তো ওই করে সান যদি অ্যাপটেট থেকে শুরু হয়েছে, অ্যাপটেট কিছুটা হয়েছে, বাট খুব বেশি পপুলার আসলে কখনো হয় নাই। আর বেশিরভাগ কাজ, ওই সিরিয়াস কাজ অতটা হয় না। কেউ কেউ করেছে, যেমন বেসিক্যালি ওরাকল একটা করেছে, ওরাকলের পুরো একটা অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক ছিল, সেটা লেখা, ফ্রন্ট মানে অ্যাপলেটে লেখা। আরো কয়েকজনের ছিল, বাট বেশিরভাগ আমরা নর্মাল মানুষ যার বিজনেস ওয়ার্ল্ডের বাইরে, ওরা অ্যাপলেট দেখেছি যে ছোট করে গেম টেম এই টাইপের জিনিসপত্র চলেছে। বাট ওই শুরুতে 96 97 এর দিকে মানুষ দেখে গেছে যেটা সার্ভার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সার্ভার সাইড ডেভেলপমেন্টের ক্ষেত্রে জাভা বেশ ভালো, থ্রেড সাপোর্ট আছে, অন্যান্য আছে, সিমেন্টিক্স গুলো খুব সুন্দর। এবং এটা নিয়ে সান অ্যাকচুয়ালি ওই একটা বেসিক্যালি ওয়েব সার্ভলেটও অ্যাকোয়ার করে, তারপরে জাভা সার্ভার ডেভেলপমেন্ট কিট জেএসটি এটা 1997 এর দিকে সান চালায়। তো সানের এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি আগে বলেছিলাম, সান হলো ট্রু হার্ডওয়্যার মেকার। সফটওয়্যার বিজনেসে ওর কখনো তেমন ইন্টারেস্ট ছিল না। সো একটা কাজ করে, একটা স্ট্র্যাটেজি নাই যে আমরা সফটওয়্যার তৈরি করব না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জাভা বা অন্য যা কিছু করি, আমাদের হার্ডওয়্যারকে সাপোর্ট করা, মানে মানুষ যেন আমাদের হার্ডওয়্যার ইউজ করতে উৎসাহী হয়।
তো কি করব, আমরা নিজেরা ওয়েব সার্ভার লিখবো না, আমরা করব কি, আমরা একটা স্পেসিফিকেশন তৈরি করে দিব এবং এটার জন্য একটা রেফারেন্স ইমপ্লিমেন্টেশন হয়তো দিয়ে দিব। অন্যান্য ভেন্ডার, ইন্ডাস্ট্রিতে যারা বড় বড় ভেন্ডার, যাদের প্রচুর বিজনেস ক্লায়েন্ট আছে, নাম্বার 1 ইজ IBM, তাদেরকে আমরা ইনভাইট করব। এই যে স্পেক হয়েছে ওদের সাথে মিলিয়ে স্পেক তৈরি করব, যে এটা একটা স্ট্যান্ডার্ড, আমি স্পেক বানিয়েছি, আমি স্ট্যান্ডার্ডটা তৈরি করতে সাহায্য করেছি, স্ট্যান্ডার্ডটা করে দিলাম ভাই, এখন তুমি তোমার কাস্টমারদেরকে এই স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করে একটা ইমপ্লিমেন্টেশন দাও, একটা ওয়েব সার্ভার তৈরি করে দাও, এবং ওটাতে তোমার অ্যাডিশনাল ফিচার রাখো, কিন্তু ওই কমন এই সেট অফ ফিচার গুলো রাখবা, কমন এপিআই গুলো রাখবা, তাতে অ্যাডিশনাল ফিচার তুমি দিতে পারো। সেটা সান করতে পারে, বিয়া ওয়েব সিস্টেমস করতে পারে, অন্য অনেকে করতে পারে, এবং তারা করেছে। ইভেন মাইক্রোসফট চাইলে করতে পারতো, ওরা অবশ্যই এদিকে ইন্টারেস্টেড হয়নি মাইক্রোসফট তখন, বাট অনেক কোম্পানি ওর স্পেক নিয়ে ওই স্পেকের ইমপ্লিমেন্টেশন তৈরি করেছে। তো আমরা যারা সাধারণ মানুষ, বিজনেসই বলি, বিজনেসের বাইরে, আমাদের সুবিধা হলো কি, আমরা একটা স্ট্যান্ডার্ড পেয়েছি এবং এই স্ট্যান্ডার্ডে মাল্টিপল ভেন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। সো আমি যদি আজকে একটা ওয়েব সার্ভার তৈরি করতে চাই, জাভা এনেবল ওয়েব সার্ভার যদি সিলেক্ট করতে চাই অ্যাজ এ বিজনেস, আমাকে সিঙ্গেল একটা ভেন্ডারের উপর ডিপেন্ড করতে হবে না। ফর এক্সাম্পল, যেমন আমি যদি ডটনেট ওয়ার্ল্ডে থাকি, আমার কিন্তু অপশন তেমন নাই। আমি যদি বিজনেস প্রোগ্রামিং করতে চাই, ওই মাইক্রোসফট সিঙ্গেল ভেন্ডার আই হ্যাভ। এখন সিঙ্গেল ভেন্ডার, মানে একটা বিজনেস যখন একটা সফটওয়্যার অ্যাকোয়ার করে বা একটা সফটওয়্যার নেয়, যে কোনো বিজনেস, ছোট বিজনেস বলেন, বড় বিজনেসের চিন্তা আরো বেশি, যে আমি আর একটা কোম্পানির সফটওয়্যার নিচ্ছি, যেই কোম্পানির সফটওয়্যারটা নিচ্ছি ওই কোম্পানির সম্পর্কে কিছু আমার কনসার্ন আছে, যে কোম্পানিটা যদি খুব ছোট পিচ্চি হয়, আমাকে সফটওয়্যার দিল, আমি একটা সফটওয়্যারের উপর অনেক কিছু বিল করলাম, তারপর কোম্পানি উঠে গেল, তখন কি হবে? তো তখন তো আর আমি ফার্দার সাপোর্ট পাবো না। আর একটা হচ্ছে, আমি যদি একটা কোম্পানি থেকে সবকিছু নেই, পরে নেগোসিয়েশন বিভিন্ন, ওই কোম্পানি ইচ্ছে মতো হয়তো প্রাইস বাড়ালো, আমি ওই সফটওয়্যারের উপর বেশ কিছু বিল্ড করার পরে সে প্রাইস বাড়িয়ে দিল, কারণ ফ্রি মার্কেট, যে কোনো কেউ যে কোনো সময় প্রাইস বাড়াতে পারে, প্রাইস বাড়িয়ে দিলে কি হবে? আমি যদি এক ভেন্ডারের থেকে নেই, ভেন্ডার যখন খুশি প্রাইস বাড়াবে, and আমি যদি অনেক কিছু বিল্ড আপ করে অনেক ইনভেস্ট করে ফেলি, 5 বছর 10 বছরের সফটওয়্যার তৈরি করে ফেলি এটাতে, আমি তো আর সরতে পারবো না। তখন আমার বেঁচে থাকার জন্য ও যা প্রাইস চায়, মানে 100 টাকার জিনিস যদি 1000 টাকাও চায়, আমাকে দিতে হবে, নাইলে আমি ডেড। তো এই জন্য কোম্পানিরা সবসময় যখন ভেন্ডারের থেকে কিনতে চায়, যে কোনো একটা জিনিস, নট অনলি সফটওয়্যার, অন্য যে কোনো পার্টস, ওরা মাল্টিপল ভেন্ডারের সাথে ইয়ে রাখে, যে এক ভেন্ডার দাম বাড়ায় দিলে আরেক ভেন্ডারকে বলবে, এবং এই ভেন্ডারের কথা বলে ওকে চাপ দিবে, এটাকে বলে ওকে চাপ দিবে, যেন কস্ট মিনিমাইজ করতে পারে। তো জাভায় কিন্তু এই জিনিসটা করতে পারছে সান। সান করছে যে স্পেক দিয়েছে, মাল্টিপল ভেন্ডার করতে পেরেছে, এবং যারা বাই করছে, যে ওয়েব সার্ভার গুলো বাই করছে বা সফটওয়্যার গুলো বাই করছে, তারা যেহেতু মাল্টিপল ভেন্ডার পাচ্ছে, এটা বিজনেসের জন্য খুবই অ্যাট্রাক্টিভ। যে কারণে আসলে জাভা বিজনেস ওয়ার্ল্ডে খুব ভালো স্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি নিতে পেরেছে, যেটা মাইক্রোসফট পারে না। ওরা অবশ্য শুরুর দিকে সার্ভার সাইডে ওরকম ফোকাসও দেয়নি, বাট দিলেও পারতো না, এখনো যেমন দিচ্ছে, বেশ কষ্ট হচ্ছে ওদের ইয়ে আসতে, মানে জাভার লেভেলে নিয়ে আসতে। আচ্ছা, তো আমরা দেখলাম 1997-এ আমরা যদি ইয়ে করি, জাভা সার্ভলেট ডেভেলপমেন্ট কিট করেছে, যেটা দিয়ে আমরা বেসিক্যালি সার্ভলেট স্পেসিফিকেশন তৈরি করেছে। আচ্ছা, এই সময়ের দিকে আরো একটা কাজ হচ্ছিল, এটা খুব ইন্টারেস্টিং, ওই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং নতুন কোনো কনসেপ্ট না, বেশ পুরনো কনসেপ্ট, বাট আগে হতো যে জটিল জটিল জায়গায় হতো, জটিল জটিল সফটওয়্যার ইউজ করে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং মানুষ করতো, এবং বড় বড় মেশিন, IBM এর মেশিন এবং ওগুলোর মেশিন, ওগুলোতে বিল্ট ইন কিছু সাপোর্ট আছে, কিন্তু পিসি সার্ভার যেগুলো, আমার পিসি সার্ভার গুলো হলো সস্তা, অনেক ক্লোন পিসি সার্ভার আছে, বেশ সস্তা বাংলাদেশের জন্য। আর আপনি যদি বাইরের কথা বলেন, ইউএস এর কথা বলেন, আমাদের পিসি সার্ভার মানে হচ্ছে ইন্টেলের সার্ভারের কথা বলছি, ইন্টেলের মানে পিসি গ্রেডেড সার্ভারের কথা বলছি। আমি ওই 2000 early 2000 এর লিঙ্গো ইউজ করছি, এখন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। এনিওয়ে, সো ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হচ্ছে আমার অনেকগুলো সস্তা সার্ভার আছে, আমি এতে আমার যে কম্পিউটিং, আমার যে প্রসেসিং, আমি ডিস্ট্রিবিউট করতে চাই। আচ্ছা, একটা তো এখন আমরা যেমন করি ক্লাস্টারিং করি, যে একই টাইপের সফটওয়্যার, যেমন ডাটাবেস ওয়েব সার্ভার, একই ওয়েব সার্ভার আমি 4টা মেশিনে চালাচ্ছি, সামনে লোড ব্যালেন্সার আছে, এটা করছে, ওটা সিম্পল একটা ডিস্ট্রিবিউটেড, বাট প্রপার ডিস্ট্রিবিউটেড বা অনেক সময় যেটা প্রয়োজন হয় বিজনেসে, যে আমার একটা মেশিন কম্পিউটার নেটওয়ার্ক আছে, একটা দুইটা 16টা শখানেক হয়তো কম্পিউটার আছে, শখানেক আমি বলবো না, মানে আমরা এই যে রেঞ্জে চিন্তা করছি সেটা মনে করেন লাইক ডজন খানেক কম্পিউটার আছে, এক একটা কম্পিউটার এক এক জিনিস প্রসেস করছে, কিন্তু প্রসেসিং গুলো কোঅর্ডিনেট করবো কি করে, মানে একটার সাথে একটা কথা বলবে কি করে,
বা আমরা করতে পারি যে একটা কাজ আসলো, একটা ওয়েব রিকোয়েস্ট আসলো, এটা কিছু কাজ এই মেশিনে হবে, কিছু কাজ আরেক মেশিনে হবে, কিছু কাজ আরেক মেশিনে হবে, রেজাল্ট আমি পাঠাবো। হ্যাঁ, এটা আমি খুব খুব সিম্পল সিম্পল না, মানে একটা খুব কমন একটা ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং ইউজ কেস বলছি। এটা কি করা যায়? জাভা কিছু করার আগে এখানে আসলে অন্যান্য কিছু কোম্পানি যেমন মাইক্রোসফট, আইবিএম, ওরা মিলে একটা কাজ করছিল, নাম হচ্ছে কোরবা, CORBA। তো কোরবা নিয়ে আমি আসলে খুব বেশি বলছি না, যেহেতু আমি নিজে আসলে কোরবা যুগের পরের মানুষ। কোরবাটা যখন হয় তখন আমি ঠিক বিজনেস কম্পিউটিং এ নাই। আচ্ছা আচ্ছা, কোরবা দিয়ে ডিস্ট্রিবিউটেড কোম্পানি কম্পিউটিং করা যায়, এবং কোরবাটা আবার ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, যে আপনি একটা জাভা প্রোগ্রাম, একটা মাইক্রোসফটের প্রোগ্রাম, একটা আইবিএম এর প্রোগ্রাম এরা কথা বলছে, এবং রিমোট প্রসিডিউর কলের জন্য ওদের আলাদা প্রোটোকল আছে। জাভা এই জিনিসটা ক্যাশ ইন করে, ঠিক আছে আমি কোরবার স্টাইলে একটা জিনিস করব, ওর নাম দেয় যে এন্টারপ্রাইজ জাভা বিন প্রথম দিকে। এবং এন্টারপ্রাইজ জাভা বিন এখনো আছে, খুব ভালোভাবে আছে, সুন্দরভাবে আছে। তখন এটা ফর্ম চেঞ্জ হয়েছে, ইজেবি যখন প্রথম আসে, ইজেবি 1.0 1998 এর দিকে, তখন বেসিক্যালি কনসেপ্টটা ছিল, ইজেবি হচ্ছে বেসিক্যালি এন্টারপ্রাইজ জাভা বিন বলতে যে জিনিসটা বোঝায় যে একটা, তখন যেটা বলতো যে এনটিটি বিন থাকে, এনটিটি বিনে ডাটা থাকে, কিছু ফাংশন থাকে, এনটিটি বিন গুলো একটা আরেকটাকে কল করতে পারে, মানে সরি একটা, মানে একটা বিন থেকে আমি আরেকটা বিনের সার্ভিস ইউজ করতে পারি। এন্ড এনটিটি বিন ছাড়াও কিছু সেশন বিন বলে আরেকটা কনসেপ্টও আছে। বাট এনটিটি বিন গুলো আগে যেটা ছিল যে অ্যাটলিস্ট 1.0 তে, যেটা নিয়ে আসলে আমি খুব বেশি কাজ করিনি, জাস্ট পড়েছি, যেটা হচ্ছে এই এনটিটি বিন গুলো ছিল যে বেশ ভারী। এন্ড যেটা হতো সেটা হচ্ছে আমি এই ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এর কাজটা এই বিন গুলো দিয়ে করতে পারি। কিভাবে? আমার একটা ক্লাস্টার থাকতে হবে, 4টা 8টা 10টা মেশিন থাকবে, সবগুলো মেশিনে আমার জাভা অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে। সেটা হয়তো বিইএ ওয়েব সিস্টেমস এর হতে পারে, এখন ওরাকল এর হতে পারে, আইবিএম এর হতে পারে। চাই যেমন আইবিএম ওয়েবস্ফিয়ার, 4টা মেশিন আইবিএম ওয়েবস্ফিয়ার চলছে, ওরা নিজেরা ক্লাস্টারে আছে। ক্লাস্টার সেটআপটা আমি প্রোগ্রামার করি নাই, ওটা যারা আইবিএম ওয়েবস্ফিয়ার অ্যাডমিন ওরা করে দিয়েছে। বাট ওয়ান্স ওরা করে দিয়েছে, আমি কিন্তু 4টা মেশিনের একটা ক্লাস্টার পেয়ে গেছি, এবং এইখানে আমি আমার বিন গুলো ডিপ্লয় করবো। এন্ড বিন গুলো যে একটা মেশিনে থাকবে তা না, বিন গুলো ডিস্ট্রিবিউট হয়ে বিভিন্ন মেশিনে যেতে পারে। এবং এই যে অ্যাপ্লিকেশন সার্ভারের স্পেকটা সান তৈরি করে দিয়েছে, বিভিন্ন ভেন্ডর ইমপ্লিমেন্ট করেছে, ওরা কিন্তু এক একজন এক এক ভাবে করেছে। যে যত দামি ভেন্ডর সে তত বেশি ফিচার দিয়েছে, আইবিএম সবচেয়ে দামি ভেন্ডর সবসময় ছিল, ওর অনেক ফিচার ছিল বা এখনো আছে। সেটা হচ্ছে যে বিন গুলো ডিস্ট্রিবিউট করবে, মেশিনের লোড অনুযায়ী ডিস্ট্রিবিউট করতে পারে, অনেক কিছু ভাবে করতে পারে। এবং বেসিক্যালি একটা ওয়েব রিকোয়েস্ট আসলে আমি প্রসেস করলাম, এটা এক মেশিনে প্রসেস হবে তা না, অনেকগুলো মেশিন মিলিয়ে হয়তো প্রসেস হয়ে রেসপন্সটা যাচ্ছে। তো ওইটা কিন্তু ইজেবি এনেবল করেছে। এইটা কথা বলছি আমরা 97, 98, 99 এই সময়কার। তো চিন্তা করতে পারেন এখন থেকে 20 বছর আগের কথা। আচ্ছা, তো এটা পরে বলছি যে এখন আমরা এটা কিভাবে নতুন ভাবে রিডিসকভার করেছে। আচ্ছা, আরেকটা ওই বেসিক্যালি জাভা ওই সার্ভলেট স্পেসিফিকেশন বোঝা যাচ্ছে এটা বিজনেস ইউজ হয়। সো এটা হচ্ছে আচ্ছা, ইজেবিটা আসলে একটা আমব্রেলা ইয়ার আন্ডারে, ওই স্পেকের আন্ডারে হয়েছে, যেটা হচ্ছে J2EE। জে2 জে2টা এসেছে জাভা 1.2 ছিল তখন, যেহেতু ইটা এসেছে তখন জাভা প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ এডিশন বা জাভা 2 প্ল্যাটফর্ম এন্টারপ্রাইজ এডিশন, এইভাবে J2EE নাম হয়েছে। এবং এই J2EE নামটা অনেকদিন ছিল, পরে একসময় 2009 বা সামথিং এর দিকে এই যে 2টা ড্রপ করে JEE হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সো J2EE আপনার 99 এ এসেছে, তারপর বাট J2EE যেহেতু ইজেবির ওখানে ইজেবির 1.0 ছিল, তো 1.0 তে ডিস্ট্রিবিউট কম্পিউটিং করা যেত, বেশ ভারী ছিল, বাট ওটা অতটা পপুলার হয় নাই, কারণ এটা বেশ ভারী ছিল। ভারী ছিল এই কারণে যে এই বিন গুলো সবসময় রিমোট কল করতো, ইভেন এক মেশিনে থাকলে ওরা আরএমআই দিয়ে একজন আরেকজনকে কল করতো। তো আরএমআই, রিমোট মেথড ইনভোকেশন, বুঝতে পারছেন যে একই জেভিএম আছে বাট আরএমআই দিয়ে কল করছে। সো এটা তখনকার মেশিনের জন্য, 2000 এর মেশিনের জন্য অনেক কম্পিউটিং প্রসেস নষ্ট হইতো, জাস্ট আরএমআই মানে বাইনারি কে ওই আরএমআই তে ইয়ে নিয়ে সিরিয়ালাইজ করে ওইসে আরেকটা বিনে দেওয়ার জন্য। তো এটার পারফরম্যান্স পেনাল্টির জন্য এটার পপুলারিটি বেশি পায়নি, কিন্তু 2001 এ ইজিবি 2.0 তে এসে একটা কনসেপ্ট এনেছে সান, সেটা হচ্ছে এই লোকাল ইন্টারফেসেস। এর মানে হচ্ছে
দুইটা বিন যদি একই মেশিনে থাকে, দুইটা ইজেবি যদি একই মেশিনে থাকে, ওরা আরএমআই দিয়ে কল করে না, একই মেশিনে একই জেভিএম এ থাকে, ওরা ডাইরেক্ট ফাংশন কল করে। বাট একটা ইজেবি যদি একটা জেভিএম এ থাকে, আরেকটা ইজেবি যদি আরেকটা মেশিনে জেভিএম এ থাকে, তখন আবার আরএমআই দিয়ে কল করতে পারে। সো আপনি সুবিধা মতো কখনো লোকাল ইন্টারফেস দিয়ে, কখনো রিমোট ইন্টারফেস দিয়ে কল করবেন। সো ডিস্ট্রিবিউটেড প্লাস লোকালাইজ দুই কম্পিউটিং খুব সহজে করা যাচ্ছে। এন্ড লোকালি যখন করতেছি তখন আমার কোনো পারফরম্যান্স পেনাল্টি নাই। সো তখন থেকে এটা বেশ পপুলার হয়েছে। আচ্ছা, তো তখন মোটামুটি ওরা মোটামুটি এবং আমি at least EJB 2.0 2.1 থেকে পরিচিত এর সাথে, 1.0 নিয়ে কাজ করতে হয়নি। আচ্ছা, তো এটা কিন্তু একটা বড় একটা গ্রাউন্ড ব্রেক করেছে সান, যে ম্যাস পিপলের জন্য খুব সহজে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং এনেবল করে দিয়েছে ইজেবি দিয়ে। আচ্ছা, বাট একটু কাহিনী ছিল এটা সেই সময়ের কথা। ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং সহজ করে দিয়েছে, আমরা করতে পারি, কিন্তু এটার জন্য অনেক এক্সএমএল লিখতে হইতো। একটা ইজেবি খেয়াল আছে, একটা ইজেবি যদি আমি তৈরি করি, একটা এন্টারপ্রাইজ জাভা বিন যদি তৈরি করি, এটা জন্য 6টা ফাইল লিখতে হইতো। খুবই বয়লার প্লেট, এক্সট্রিম পরিমাণ বয়লার প্লেট কোড ছিল। তারপরও যদি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং করতে চাই, আমরা লাইক উই বাইট দ্য বুলেট এন্ড উই ইউজড টু ইট। আচ্ছা, এইটা করতে গিয়ে অ্যাকচুয়ালি স্প্রিং এর সবাই পরিচিত স্প্রিং এর সাথে 1 নাম্বার, বাট তার আগে আরেকটা জিনিস এসেছিল স্প্রিং এর আগে। এটা খুব কম লোকই আছে। আমার আগে আশিক ইয়ে করে গেল, আশিক আমাদের থেরাপি ছিল একদম শুরুতে। ও প্রবাবলি এক্স চকলেটের কথা খেয়াল আছে, আমার সাথে কাজ করেছে, মোস্ট প্রবাবলি খেয়াল আছে। আচ্ছা, এক্স চকলেট হলো বেসিক্যালি, তখন জাভাতে অ্যানোটেশন ছিল না, এখন যেরকম আমরা ঠাস ঠাস করে অ্যানোটেশন দেই, অ্যানোটেশন ছিল না, কিন্তু জাভা ডক ছিল। ইন্টারেস্টিং, জাভাতে যে জাভায় ডকুমেন্টেশন লেখার জিনিসটা, স্ট্যান্ডার্ড ওয়েতে ডকুমেন্টেশন লেখার জিনিসটা এখন শুরু থেকেই ছিল জাভা ডক অলমোস্ট। আচ্ছা, তো জাভা ডকের ভিতরে ওই অ্যানোটেশনের স্টাইলে আমরা কিছু জিনিস লিখতে পারতাম। প্রথমে ছিল এই ডক লেখার জন্য, যেমন অথরকে, এই ফাইলটার অথরকে, এটার জন্য অ্যাট অথর এটা লিখতাম, কোন ভার্সন থেকে আসছে অ্যাট সিন্স, এখনো আছে, সেখনো ছিল। বাট কিছু কাস্টম, এটাকে ডকলেট বলতো, কিছু কাস্টম ডকলেট লেখা যায়। এবং জাভা ডকের মধ্যে একটা কিছু ব্যবস্থা আছে, কাস্টম ডকলেট প্রসেস করা যায়। তো কিছু মানুষ চিন্তা করলো যে ওই খুব বয়লারপ্লেট কোড লিখতে হয়, তো ওরা এরকম কিছু ডকলেট নিয়ে আসলো, যে আপনি ইজেবিটার একটা ফাইল লিখবেন, 6টা ফাইল লিখবেন, একটা লিখবেন, কিন্তু ওই কমেন্টের মধ্যে ডকলেট দিয়ে কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিলে, ওই এক্স ডকলেট প্রসেসর দিয়ে চালালে সে বাকি 5টা ফাইল জেনারেট করে দেয়। এন্ড 5টা ফাইল এতই বয়লারপ্লেট যে জেনারেট করা যায়, আপনি একটা ফাইল লিখলে মোটামুটি বাকি 5টা জেনারেট করা যায়, একটু হয়তো মাঝে মাঝে ক্লিক করতে হয়। তো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং। আচ্ছা, এটা তো জাস্ট একটা বললাম যে এক মানে একটা প্রবলেম ছিল। আরো বেশ প্রবলেম ছিল। অ্যাপ্লিকেশন সার্ভার গুলো অনেক হেভি ছিল, বেশ হেভি ছিল। আর ইজেবি সিম্যান্টিক্স শিখা কাজ করে একটু কঠিনই ছিল। তো এই সময় 2003 এর দিকে এই রড জনসন, আরেকজন আমার খেয়াল আছে জর্গান হলার, এই দুইজন একটা বই লিখেন, বেসিক্যালি জাভা এন্টারপ্রাইজ প্যাটার্নস, খুব সুন্দর বই লেখেন। এবং তারপরে বইয়ের উপর বেস করে ওনার একটা ফ্রেমওয়ার্ক লেখেন, স্প্রিং ফ্রেমওয়ার্ক 2003। শুরু থেকে খুবই অপ্রচলিত ছিল, বাট আমরা লাকি ছিলাম থেরাপি, আমরা 2004 এর দিকে, আমি প্রথম যখন এটা দেখি ওই স্প্রিং ফ্রেমওয়ার্কের বেসিক্যালি ডেসক্রিপশনটা পড়ি, তখন জাস্ট ক্লিক করে যে দিস ইজ দ্য রাইট থিং, মানে দিস ইজ সো রাইট এন্ড দে ডিড এ ওয়ান্ডারফুল জব। স্প্রিং ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে বেসিক্যালি জেই এর কমপ্লেক্সিটি টেম করার জন্য। ওর জন্য বলছি যে জেই ওয়াজ এ বিস্ট, এই বিস্টটাকে টেম করার জন্য স্প্রিং ফ্রেমওয়ার্ক অলমোস্ট লেখা হয়েছে। অরিজিনাল উদ্দেশ্য স্প্রিং ফ্রেমওয়ার্কের J2E EJB কে টেম করা, মানে এটা ইজি করে দেওয়া অনেক কিছু। আচ্ছা, তারপরে সাথে সাথে মোটামুটি যেতে অনেক কাজ ইজিবি ছাড়াও করা যায় স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে, এবং এটা বেশ ভালো পপুলারিটি পাওয়া শুরু করেছে, যেহেতু মাচ ইজিয়ার ছিল কম্পেয়ার টু ইজেবি। এবং আরেকটা বড় জিনিস, সেটা জন্য অ্যাপ্লিকেশন সার্ভার লাগতো না স্প্রিং ফ্রেমওয়ার্ক এর জন্য। অ্যাপ্লিকেশন সার্ভার গুলো এক্সপেন্সিভ ছিল, ডেফিনেটলি ভালো অ্যাপ্লিকেশন সার্ভার গুলো ওপেন সোর্স ছিল, বাট পারফরমেন্স ইস্যুস এন্ড ফিচারের কমতি ছিল, এই জন্য ওই জন্য স্প্রিং ফ্রেমওয়ার্কটা অনেক পায়। আচ্ছা, একসময় 2006 এর পরে স্প্রিং ফ্রেমওয়ার্ক এক্সএমএল ছিল বাই দ্য ওয়ে, বাট অনেক কম লিখতে হইতো ইয়ার তুলনায়, যে এর তুলনায়। একসময় যে অ্যানোটেশন আসলো জাভাতে, এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক অ্যানোটেশন ইউজ করা শুরু করলো, এবং স্প্রিং ফ্রেমওয়ার্ক 3 অনেক পরে এসেছে 2009, ওটা
পুরোপুরি অ্যানোটেশন দিয়ে আরো অনেক কিছু ইউজ করে। অ্যাকচুয়ালি 2009 থেকেই শুধু অ্যানোটেশন আরো আগে থেকে ইউজ হয়, স্প্রিং এর 2x থেকেই ইউজ হয়, বাট স্প্রিং 3 তে মোটামুটি একেবারে লাইক ইনগ্রেইনড হয়েছে। আচ্ছা, এখানে একটা খুব ইন্টারেস্টিং কাজ হয় আমার মনে হয় যে 2003 থেকে 2009 এর মধ্যে স্প্রিং ফ্রেমওয়ার্কের পপুলারিটি বাড়ছিল, আর ওইদিকে JEE বা J2EE এই জটিলতার জন্য মানুষ ইউজ করছিল না, অনেক কম ইউজ করছিল, যদিও ওটাতে কিছু কিছু জিনিস আছে যেটা স্প্রিং ফ্রেমওয়ার্কে নেই। সো এন্টারপ্রাইজে স্টিল JEE ইউজ হয়, স্প্রিং ফ্রেমওয়ার্ক আমরা প্রায় আবার মিক্স করে ইউজ করি, JEE এর সাথে মিক্স করে ইউজ করি। বাট একটা জিনিস হয়, অনেকদিন ল্যাঙ্গুয়েজ করার পরে আমার মনে হয় সান বা অন্যরা সবাই করে যে এই JEE হ্যাজ বিকাম টু কমপ্লেক্স, এন্ড স্প্রিং ফ্রেমওয়ার্কের সাথে আরেকটা জিনিসও আসে, হাইবারনেট। এটা স্প্রিং ফ্রেমওয়ার্কের সাথে কোনোভাবে না, হাইবারনেট ইজ এ সেপারেট প্রজেক্ট, গাভার্নকিং বলে একজন ওপেন সোর্স প্রজেক্ট তৈরি করে। আর যেটা হচ্ছে ওই সময় একটা চল ছিল, এখনো আছে অ্যাকচুয়ালি, ওই সময় খুব বেশি চল ছিল, এক এক সময় এক একটা জিনিস খুব ইয়েতে আসে, খুব পপুলারিটিতে আসে, সেটা হচ্ছে অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। অবজেক্ট রিলেশনাল ম্যাপিং জিনিসটা কি? বেসিক্যালি আমরা জাভা যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড, সো আমরা অবজেক্ট আকারে জিনিস চিন্তা করার চেষ্টা করি, কিন্তু ডাটাবেস হলো এসকিউএল ডাটাবেস। এসকিউএল ডাটাবেস অবজেক্ট নেই, এটা হলো রিলেশনাল ডাটাবেস, যে এসকিউএল টেবল আছে, কিন্তু আবার এই অবজেক্টকে যখন পারসিস্ট করতে হয়, আমি চাই ডাটাবেসে পারসিস্ট করতে, এসকিউএল ডাটাবেস পারসিস্ট করতে, কারণ ওটার কিছু সুবিধা আছে। তো হ্যাঁ, জেডিবিসি আছে, আমি জেডিবিসি কোয়েরি করতে পারি, কিন্তু সবসময় একটা মেন্টাল একটা ট্রান্সলেশন হয়, অবজেক্ট থেকে এসকিউএল এ সবসময় একটা ট্রান্সলেট করতে হয়। এটাকে ইজি করে দেওয়ার জন্য এক ধরনের ফ্রেমওয়ার্ক ওই সময় বেশ পপুলার হয়, 2004-5 থেকে 4 থেকে শুরু হয় মোটামুটি, ORM, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং। আচ্ছা, সো এই জিনিসটা আসলে ইজিলি করতো, এই ORM তখনো বলে নাই, বা নামটা মনে হয় তখন দেওয়া হয় নাই। ইজেবির যে এন্টিটি বিন গুলো, এগুলো পারসিস্ট করানো যায়, এবং পারসিস্ট করে এসকিউএল ডাটাবেসে। এবং এটার জন্য সান যেটা করেছে, বা সান বা জেসিপি যেটা করেছে, ইজেবি কিউএল বলে একটা জিনিস আছে, ইজেবি কোয়েরি করা যায়, ইজেবির এন্টিটি বিন গুলো কোয়েরি করা যায়, প্রত্যেকটা এন্টিটি বিন আসলে একটা টেবলে সেভ হয়। আচ্ছা, তো যদিও তখন ORM নামটা আসে নাই, কিন্তু ইজেবি যে অনেক এক্সপেন্সিভ, অনেক কি বলে, অনেক পরিশ্রম ওটা করা, ওটা নিয়ে কাজ করা, তখন হাইবারনেটে বেশ জনপ্রিয় হয় ORM হিসেবে। আচ্ছা, তো জাভা ওয়ার্ল্ড আসলে যে দেখলো যে স্প্রিং ফ্রেমওয়ার্ক ইজ এ ভেরি নাইস ইনোভেশন, এন্ড কাজ অনেক কমিয়ে দিয়েছে। আবার ওদিকে হাইবারনেট একটা কাজ করছে, যেটা ইজেবি এন্টিটি বিন এর লাইক কম্পিটিটর, কিন্তু ইন এ মাচ সিম্পলার ওয়ে, ইন এ মাচ বেটার ওয়ে। সো এই জিনিসটা খুব কম, মানে এটা আমরা কৃতিত্ব দিতেই হবে সানকে, জেসিপি প্রসেসকে, যে ওরা এটা রিয়ালাইজ করে পুরো জিনিসটা চেঞ্জ করে ইজেবি 3.0 হয়েছে 2006 এর দিকে, ফাইনাল মানে পাবলিক রিলিজ হয়েছে। তার আগে থেকে তো অ্যাকচুয়ালি মানুষ বিটাতে কাজ করছে। সো ওই ইজেবি 3.0 ইজ কমপ্লিট ওভারহল অফ ইজেবি। কমপ্লিট ওভার এমনই যে স্প্রিং, মানে পুরোপুরি স্প্রিং ফ্রেমওয়ার্ক থেকে সবকিছু নিয়ে এসে মানে পুরো রিবর্ন হয়েছে, এবং এনটিটি বিন ফেলেই দিয়েছে। হ্যাঁ, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি আছে একটা অ্যাপ্লিকেশন সার্ভারে, যেগুলো কমার্শিয়াল অ্যাপ্লিকেশন সার্ভার গুলোতে স্টিল ইজেবি 2.0 2.1 এর এনটিটি বিন ইউজ করা যায়, বাট নতুন ইজেবি 3.0 তে এনটিটি বিন বলে কিছু নাই। ওটা রিপ্লেস হয়েছে জেপিএ দিয়ে, যেটা হচ্ছে ORM যেগুলো ছিল ওটার ফর্মালাইজ স্পেক এর নাম, জাভা পারসিস্টেন্স আর্কিটেকচার দিয়ে, which is like very nice overhaul. And basically আমরা বলতে পারি যে স্প্রিং আর হাইবারনেটে যত ভালো কিছু জিনিস ছিল, ওটা চলে এসেছে, এবং বেশিরভাগ জেপিএ ইমপ্লিমেন্টেশন বা মোস্ট পপুলার জেপিএ ইমপ্লিমেন্টেশন হলো হাইবারনেট। আচ্ছা, তো এখন একটু আমরা যদি বলি কারেন্ট চলে আসি, যে ইজেবি গুলোর এখন কি অবস্থা, যে ইজেবি 3.1 3.2 আছে। আমি খুব সিম্পল বলি, যারা জানে তো মানে মানে যে এই প্রোগ্রামার তো অবশ্যই জানে, বাট একদম যারা জুনিয়র প্রোগ্রামার, ইজেবি হচ্ছে এন্টারপ্রাইজ জাভা বিন, এবং কয়েক টাইপের ইজেবি আছে। একটা টাইপ হচ্ছে সেশন বিন, স্টেটলেস এন্ড স্টেটফুল সেশন বিন, সিঙ্গলটন, ওটাও অ্যাকচুয়ালি সেশন বিনের মতো, আর মেসেজ ড্রিভেন বিন। আচ্ছা, এই অনেকেই স্প্রিং জানে, এখন হয়তো ইজেবি জানে, যারা স্প্রিং জানে ইজেবি সম্পর্কে একটু কম জানেন, তাদের জন্য এই যে স্টেটলেস সেশন বিনটা হচ্ছে অনেকটা স্প্রিং এর, আমরা যে সার্ভিস বিন গুলো তৈরি করি, স্টেটলেস সার্ভিস বিন আকারে ইউজ করা যায়। আবার ওইটার সমকক্ষ বলতে পারেন যে স্টেটলেস সেশন বিন গুলো। স্টেটফুল সেশন বিন হচ্ছে এমন একটা, যেটা স্প্রিং এ নাই আসলে, এটার ইকুইভ্যালেন্ট কিছু পার্টিকুলার কাজ ওটা দিয়ে আমরা করি।
আর সিঙ্গলটন ওইটার আরেকটা ভেরিয়েশন। কিছু জিনিস আছে যেমন ইজেবি গুলোতে, ইজেবি পুরো ইয়েতে কনকারেন্সি সাপোর্টেড বিল্ট ইন, খুবই সুন্দরভাবে কনকারেন্সি সাপোর্ট আছে। জাভাতে আমরা বলছিলাম যে একদম শুরু থেকে থ্রেড আছে, থ্রেড হয়তো আমরা প্যারালাল প্রসেসিং করতে পারি, কিন্তু যারাই থ্রেড দিয়ে প্যারালাল প্রসেসিং করেছি আমরা সবাই জানি যে প্যারালাল প্রসেসিং এর অনেক আবার গর্চা আছে, অনেক গর্ত আছে, যে গর্তে আমরা পড়ে যাই। এটা হচ্ছে একটা বড় গর্ত হচ্ছে কনকারেন্টলি ডাটা অ্যাক্সেস করা, যে দুইটা থ্রেড আছে একই ডাটা অ্যাক্সেস করতে গেলে, একই ডাটা যদি রিড করতে যায় সমস্যা নেই, কিন্তু একটা থ্রেড যদি ডাটা রাইট করে তাহলে আরেকজনের রাইটের সমস্যা, রিডের সমস্যা। এইটার জন্য যে জাভাতে কনকারেন্সি কন্ট্রোল একদম শুরু থেকে আছে, জাভাতে আমরা সিনক্রোনাইজ ব্লক ইউজ করি, টাইপের জিনিস ইউজ করি, ভলাটাইল বলার একটা জিনিস আছে মাঝে মাঝে ইউজ করি আমরা। আচ্ছা, কিন্তু এটা কঠিন, এটা প্রায় আমরা ভুলে যাই। অলমোস্ট এখানে যারা জাভা প্রোগ্রামার আছেন, সিনিয়র জুনিয়রও তো অবশ্যই, সিনিয়রও যারা আছেন, আমরা সবাই যেমন এইচটিটিপি সেশন ইউজ করি, সেশন থেকে যখন কিছু অ্যাক্সেস করি আমরা, ওটা কিন্তু থ্রেড সেফ না। সেশন থেকে যখনই অ্যাক্সেস করি উই আর সাপোজ টু ডু ইট ইন এ সিনক্রোনাইজ ব্লক, বাট আমরা করি না। পরিশ্রম, সেশন থেকে প্রায়ই অ্যাক্সেস করি, এতবার সিনক্রোনাইজ ব্লকে ঢুকলে মানে মাথা খারাপ হয়ে যায়, আমরা করি না। এবং মাঝে মধ্যে ঝামেলা হয়, মাঝে মধ্যে ঝামেলা ধরা পড়ে। তখন ঝামেলা টামেলা হওয়ার পরে, বাগ হওয়ার পরে, তারপরে আমরা কানে টান খেয়ে ওখানে হয়তো সিনক্রোনাইজ ব্লক লাগে। সো এখন দেখেন বর্তমান অন্যান্য যেটা জাভার অল্টারনেটিভ না বা অন্যান্য ইয়েতে, যেমন জাভাস্ক্রিপ্ট, বাই দ্য ওয়ে জাভাস্ক্রিপ্ট বললে কারণ আমি দুইটাই এখন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার, লাস্ট টকে জাভাস্ক্রিপ্টের খুব বদনাম গেয়েছিলাম, তারপর থেকে অনেক প্রজেক্ট জাভাস্ক্রিপ্টে করেছি বাই দ্য ওয়ে। তো এখন দুইটাই করি আমরা। আমার কোম্পানি বাই দ্য ওয়ে ডাইনামিক সলিউশন ইনোভেটরস টিএসআই, অলমোস্ট সবাই ওখানে জাভা প্রোগ্রামার, 100-র মতো প্রোগ্রামার আছে। তো আমাদের মেজর প্রজেক্ট সবই জাভাতে। নতুন নতুন কিছু প্রজেক্ট, ছোট স্কেলের প্রজেক্ট বা মাঝারি স্কেলের প্রজেক্ট, ওগুলা জাভাস্ক্রিপ্টে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের ওয়ান অফ দ্য ভার্চুস যেটা এক্সপ্লোর করা হয়, যে জাভাস্ক্রিপ্ট বা নোড দিয়ে যখন আমরা কাজ করি, জাভাস্ক্রিপ্ট পার্টটা অ্যাটলিস্ট, জাভাস্ক্রিপ্টের কোডটা সিঙ্গেল থ্রেডেড, তাতে কনকারেন্সি ইস্যু আর থাকে না, মানে কোনো কনকারেন্সি রিলেটেড বাগ হওয়ার সম্ভাবনা নেই, which is true। আচ্ছা, তো এটা আসলে জাভার জন্য ট্রু। আপনি যদি ইজেবিতে করেন, যেমন স্টেটলেস সেশন বিন গুলো আছে কনকারেন্ট সেভ, আমরা খুব সময় বেশি নাই, যেটা বলতে পারি যে স্টেটলেস সেশন পিন এর একটা মেথড যদি একটা থ্রেড কল করে, অন্যান্য থ্রেড আর ওই ইনস্ট্যান্স অ্যাক্সেস করে না, ও এটার একটা কপি অ্যাক্সেস করে, যদি কনকারেন্ট রিকোয়েস্ট হয় একটা কপি অ্যাক্সেস করে। সো স্টেটলেস সেশন পিন এর ভিতর যে কাজ করছি মোটামুটি স্পেশালাইজ কেস না হইলে বা আমরা এক্সটার্নাল কোনো অ্যাক্সেস না করলে থ্রেড সেফটি এভাবে দিচ্ছে, জাভা খুব সুন্দরভাবে দিচ্ছে। স্টেটফুল সেশন পিনেও যেহেতু স্টেটফুল সেশন পিন গুলো আবার একই পিনকে মাল্টিপল থ্রেড অ্যাক্সেস করতে পারে এট এ টাইম, কিন্তু ওটাতে আবার লকিং সিম্যান্টিক্স আছে, একদম ডিফল্টই লকিং সিম্যান্টিক্স আছে, যে একটা কি বলে, একটা থ্রেড যদি এটার কোন একটা মেথড কল করে আর একটা থ্রেড ওয়েট করবে, এরকম ইয়ে আছে যতক্ষণ না এ বের হয়ে যায়। সিঙ্গলটন ওরকম, ওখানে আবার রিড রাইট লকের সিস্টেম আছে। আর মেসেজ ড্রিভেন পিন হচ্ছে মেসেজ কি ইউজ করার জন্য খুব ইজি একটা সিস্টেম। আচ্ছা, সো বেশ কিছু জিনিস, সুন্দর জিনিস আসলে ইজেবিতে বিল্ট ইন আছে। আচ্ছা, তো আমি এই আমার লাস্ট পার্টটা ইয়ে করতে চাই, জাভা একদম শুরু থেকে এবং এখনো জাভা এই বিজনেস প্রোগ্রামিং বলতে, আচ্ছা প্রোগ্রামিং বলতে বিশাল, আসলে সফটওয়্যার বলতে বিশাল। আমরা আইওটি প্রোগ্রামিং, আমরা খুব ছোট ডিভাইসের জন্য প্রোগ্রামিং করি, আমরা আবার কি বলে হার্ডওয়্যারের জন্য প্রোগ্রামিং করি, আবার আরেকটা বড় একটা ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং আছে যেটা হলো এন্টারপ্রাইজ প্রোগ্রামিং বা বিজনেস প্রোগ্রামিং, মানে একটা বিজনেস প্রসেসকে আমি অটোমেট করতেছি, ওই জিনিসটা করতেছি। জাভা এখনো ট্রুলি এই সেক্টরে কিং, এবং এই সেক্টরে সবসময় সে ট্রেল ব্লেজার হিসেবে কাজ করে এসেছে। কিভাবে একটু চিন্তা করে, ইভেন যারা মানে খুব সিনিয়র প্রোগ্রামার, আমি এই টকের সময় চিন্তা করতেছি যে আসলে আমরা একটা কথা আছে না যে ওই এটা আবার ধর্ম শিখতে হবে না যদি বলি ওল্ড ওয়াইন ইন নিউ বটল, এটা আমাদের টেকনোলজি ওয়ার্ল্ডে খুব ইউজ হয়, মানে অন্য জায়গাতেও হয়, বাট টেকনোলজিতে একই জিনিস, পুরোনো জিনিস আমরা ঘুরে ঘুরে আসে, বাট অন্য ফ্লেভারে আসে। আচ্ছা, একটু যদি চিন্তা করেন আপনারা, এই দেখেন আমরা এখন আজকাল বা কয়েক বছর ধরে আমরা মাইক্রো সার্ভিস বলতে বলতে আমরা মানে বেশ এত হাইপ হয়েছে মাইক্রো সার্ভিসের, টু মেনি হাইপ। এখন আসলে উল্টা দিকে হচ্ছে, অনেকেই রিয়ালাইজ করছে যে টু মেনি মাইক্রো সার্ভিসেস আর অ্যাকচুয়ালি ব্যাড এন্ড মনোলিথিক্স ওয়্যার গুড, এন্ড মানে এখন একটা মিক্সের মধ্যে আছে অ্যাকচুয়ালি, মানে টু মাচ হাইপটার, ওই হাইপের টপটা, মানে হাইপের লাইক পিকটা আমরা অতিক্রম করে এসেছি মাইক্রো সার্ভিসে। কারণ মাইক্রো সার্ভিসের কনসেপ্টটা কি, যে আপনার ছোট ছোট সার্ভিস লিখবেন,
এবং এগুলো বিভিন্ন মেশিনে ডিস্ট্রিবিউট করা থাকবে, একটা সার্ভিস আরেকটা সার্ভিসকে ইউজ করবে। রেস্টফুল এপিআই হতে পারে, অন্য টাইপের হতে পারে, মোস্টলি রেস্টফুল এপিআই ইউজ করে, যে একটা ওয়েব রিকোয়েস্ট আসলো, আপনি একটা মাইক্রোসার্ভিস কল করলেন, এ হয়তো আরো 2-3টা মাইক্রোসার্ভিসে কল করলো, আলটিমেটলি বা আপনার ওই ওয়েব কন্ট্রোলার থেকে কয়েকটা মাইক্রোসার্ভিস কল করে রিজলভ করে কম্বাইন করে আপনি ইউজারকে পাঠালেন। এই তো কনসেপ্ট। মানে বেসিক্যালি আমরা চাচ্ছি ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ঠিক না? এই ইজেবি তো এটা 1999 থেকে করছে, এবং ইজেবি গুলা মাইক্রো সার্ভিসের একটা বড় সমস্যা, আমরা অনেক সময় মাইক্রো সার্ভিসকে বড় করে ফেলি, মানে বড় বড় সার্ভিস হয়, কিন্তু ইজেবি গুলো এক একটা বিন যদি চিন্তা করেন, একটা স্টেটলেস সেশন বিন একটা মাইক্রো সার্ভিস, এইভাবে বলা হয় না কখনো, বাট একটু চিন্তা করেন একটা স্টেটলেস সেশন বিন কে, যারা জানেন স্টেটলেস সেশন বিন কি, আর একটু যারা আইডিয়া পেয়েছেন, ওর সাথে মাইক্রো সার্ভিস, ওটা মাইক্রো না, একটু একটু লেস দেন মাইক্রো, ইটস অলমোস্ট এ ন্যানো সার্ভিস, খুব ন্যানো না, মোটামুটি একটা মানে সুন্দর সাইজের একটা মাইক্রো সার্ভিস। এবং ভালো একটা অ্যাপ্লিকেশন সার্ভার ক্লাস্টারে স্টেটলেস সেশন বিন গুলো কিন্তু পুরো ক্লাস্টার ওয়াইড থাকতে পারে, অথবা আপনি চাইলে ক্লাস্টারে 2টা মেশিনে দিতে পারেন আর বাকি মেশিনে না দিতে পারেন। আর এই জিনিসটা চিন্তা করেন যে এখন আমরা যখন মাইক্রো সার্ভিস করছি, অবভিয়াসলি তখন কি করতে হয়, যে মাইক্রো সার্ভিস গুলোকে কোঅর্ডিনেট করতে হয়। সো একটা অর্কেস্ট্রেটর লাগে। সো যেমন ধরেন কুবারনেটিস, ওয়ান অফ দ্য অর্কেস্ট্রেটরস, আরো অনেক অপশন হইতে পারে, অনেক অপশনস আছে। মানে অর্কেস্ট্রেট করা মানে কি, আপনি চাচ্ছেন যে এই মেশিনে 2টা চালাবেন, ওই মেশিনে 3টা চালাবেন, আবার একটা ডাউন হয়ে গেলে আরেকটাতে যেন অটোমেটিক্যালি চলে। হাই অ্যাভেলেবিলিটি আমাদের দরকার ডেফিনেটলি, মাইক্রো সার্ভিস, প্রত্যেকটা মাইক্রো সার্ভিসের অ্যাটলিস্ট 2টা কপি 2টা ফিজিক্যাল মেশিনে চলতে হবে, এগুলো ইনশিওর করার জন্য ওই কোন অর্কেস্ট্রেটর টাইপের জিনিস লাগবে। এগুলো এখন আমরা করছি, অনেক কষ্ট করে করছে। 99 থেকে এই জিনিসটা अवेलेबल জাভা ওয়ার্ল্ডে। আমরা ওইভাবে বলাই নাই বা ওইভাবে চিন্তা করি না, বাট আমি দেখলাম, হ্যাঁ, মানে আমি নিজে আজকে হয়তো রিয়ালাইজ করলাম যে এটা তো 99 2000 থেকে জাভা ওয়ার্ল্ডে अवेलेबल। ওখানে হাই অ্যাভেলেবিলিটি কনসেপ্ট পুরাই अवेलेबल। আপনার ক্লাস্টারের মেশিন আছে, একটা মেশিন যদি ইয়ে হয়ে যায়, স্টেটলেস সেশন বিন গুলো অন্য মেশিনে আছে, অটোমেটিক্যালি ইয়ার আউট হয়ে যাবে, আপনার কিছু করতে হবে না। আর তো অনেকগুলো মেশিনে যখন অনেক সার্ভিস থাকে, মাইক্রো সার্ভিস বলতে যেটা হয়, আমাদের সার্ভিস ডিসকভারির জন্য কিছু একটা লাগে, যেটা হয়তো কুবারনেটিস নিজে থেকে দেয় অথবা ডকার দেয়। সেটা একটা বড় ফিচার, যে সার্ভিস ডিসকভারি। সার্ভিস ডিসকভারি এরকম যে আমি একটা সার্ভিস থেকে যখন একটা সার্ভিস কল করবো, আইপি অ্যাড্রেস ধরে কল করবো না, কারণ ওই মেশিন তো ডাউন হয়ে যেতে পারে। আমি একটা সার্ভিসের একটা নাম আছে, নাম ধরে আরেকটা সার্ভিসে কল করবো, বা নাম ধরে আরেকটা সার্ভিসের কোন একটা সাব সার্ভিস কল করবো। সুবিধা কি, যে ওই ওই সার্ভিসের ওই মেশিনটা ডাউন হয়ে গেলে আমার যে ফ্রেমওয়ার্ক, সে যেন আরেক জায়গায় আমাকে রিডাইরেক্ট করতে পারে। এই জিনিসটা সে 99 থেকে জাভাতে আছে। আর এই সার্ভিস ডিরেক্টরি হলো জেএনডিআই, জাভা নেমিং এন্ড ডিরেক্টরি ইন্টারফেস, সুন্দরভাবে আছে, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। তখন জেএনডিআই বলতাম, আমরা সার্ভিস ডিরেক্টরি বলতাম, এখন আরো অনেক কিছু বলি। আচ্ছা, আর একটা বড় জিনিস চিন্তা করেন, এখন ডকার ইজ অল দ্য রেজ, ঠিক না? মানে এখন না, কয়েক বছর থেকে ডকার ইজ অল দ্য রেজ, ডকারাইজ করি ডকারাইজ করি ডকারাইজ করি। কারা করছে মানে এই রেজটা, মানে কারা বেশি করছে? জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামার্স, রুবি প্রোগ্রামার্স, পাইথন প্রোগ্রামার্স, পিএইচপি প্রোগ্রামার্স। কেন রে ভাই? কারণ এই জাভা ছাড়া বাকি যত আমাদের কমন বিজনেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওদের একটা সমস্যা আছে। আপনি যখন ইনস্টল করলেন, ইনস্টল করলে ধরেন আমরা যখন আজকাল অ্যাপ্লিকেশন লিখি, এটা তো শুধু মানে কমপ্লিটলি কন্টেইন না, আমরা অনেক লাইব্রেরি ইউজ করি, যে কোনো আমি যতগুলো বললাম পিএইচপি থেকে করে সবগুলোতে আমরা প্রচুর লাইব্রেরি ইউজ করি। তো লাইব্রেরি গুলো ইনস্টল হয় অন্য জায়গায়, আমার অ্যাপ্লিকেশনের ডিরেক্টরি হয়তো এক জায়গায়, লাইব্রেরি গুলো অন্য জায়গায় ইনস্টল হচ্ছে। আবার অনেকগুলোর অনেক নেটিভ লাইব্রেরি থাকে। তো খুবই সমস্যা হয় যে ডেভেলপারের পিসি, ডেভেলপারের যে পিসি, টেস্টিং মেশিন, স্টেজিং মেশিন, প্রোডাকশন মেশিন, এই অ্যাটলিস্ট এই 4টা এনভায়রনমেন্ট যে কোনো সিরিয়াস বিজনেস, যে কোনো সিরিয়াস সফটওয়্যার এনভায়রনমেন্টে থাকে, মানে আপনার বিজনেস যদি সিরিয়াস হয়, এই 4টা মেশিন, এই 4টা এনভায়রনমেন্টে সিমিলারিটি বজায় রাখা খুব কঠিন। কারণ একটা জিনিস, একটা লাইব্রেরির সমস্যা হচ্ছে, ডেভেলপার ঠাস করে একটা ইয়ে চেঞ্জ করে ফেললো, মানে একটা লোকাল লাইব্রেরি চেঞ্জ করে ফেললো, বা একটা ভার্সন আপডেট করে ফেললো, এটা আবার অন্য মেশিনে নাই। সো দেখা যায় এমনি চলে, হঠাৎ করে রান টাইমে কিছু একটা ব্রেক করে, তো এটা আবার স্টেজিং এ ব্রেক করে, আলটিমেটলি প্রোডাকশনে যখন দেখি, প্রোডাকশনে অনেক কিছু পুরোনো ভার্সন আছে যেগুলো ব্রেক করে। কারণ হচ্ছে এইগুলোতে তো আসলে লাইব্রেরি, পরে অনেক সিস্টেম এসেছে, প্যাকেজ ম্যানেজমেন্টের সিস্টেম এসেছে, বাট প্যাকেজ ম্যানেজমেন্ট সিস্টেম যদি থাকেও, যেমন এনপিএম যদি থাকে, বা রুবি প্যাকেজ ম্যানেজমেন্ট, বা পিএইচপি প্যাকেজ ম্যানেজমেন্ট থাকেও, এই প্যাকেজগুলোর অনেক নেটিভ লাইব্রেরি কম্পোনেন্ট আছে, যেগুলো আসলে অ্যাপ্লিকেশনের ডিরেক্টরিতে ইনস্টল হয় না, যেগুলো সিস্টেমের লাইব্রেরি ডিরেক্টরিতে ইনস্টল হয়, ওগুলো আলাদা থাকে। সো এইটা প্রায় ভুল হয়। তারপর কিছু কনফিগারেশন থাকে অ্যাপ্লিকেশনের বাইরে, এইটা
মানে কপি করতে বা প্রপাগেট করতে ভুল হয় ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। এইটার জন্য ডকার খুব সুন্দর সলিউশন দেয়। পুরো ফাইল সিস্টেমকে ভার্চুয়ালাইজ করে আমি যা যা চেঞ্জ করছি সবগুলো ধরে রাখে, একটা ডকার কন্টেইনার হয়। ডকার কন্টেইনারের মেইন ইয়েটা কি, আমার অ্যাপ্লিকেশনটা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন বাই যাবে। ডকার কন্টেইনারে একটা অ্যাপ্লিকেশন থাকার কথা বা একটা সার্ভিস থাকার কথা। একটা সার্ভিসকে আমি একটা ডকার ইমেজ বানিয়ে ফেললাম, এইটা যে কোনো ডকার ইঞ্জিনে দিলাম, আমার আর কোনো চিন্তা নাই, কোনো লাইব্রেরি মিসম্যাচ টিসম্যাচ হবে না। ওইটাতে একটা সেলফ কন্টেইনড একটা এক্সিকিউট মানে ইয়ে হিসেবে এটা চলবে। এই ডকার ইমেজটা সেলফ কন্টেইনড এবং সুন্দরভাবে চলবে। এর আর এক্সটার্নাল কোনো ডিপেন্ডেন্সি থাকবে না লাইব্রেরির উপর বা ফাইল সিস্টেমের উপর। খুব খুশি আমরা ডকার পেয়ে। মানে কিন্তু এই জিনিসটা জাভাতে সেই 97 থেকে আছে। ওয়ার ফাইলটা আসলে কি? ওয়ার ফাইলে হচ্ছে আমার যত কোড আছে, যত রিসোর্স আছে, যত লাইব্রেরি আছে, সব কিন্তু ওই ওয়ারের ভিতরে রাখা সম্ভব এবং রাখিও আমরা বেশিরভাগ সময়। আর তারপরে যদি আপনি ইয়েতে আসেন, ইজেবি ওয়ার্ল্ডে আসেন, যেখানে আর একটু বড় জিনিসপত্র মানে ইএআর আছে, ওগুলো কি আসলে একটা সেলফ কন্টেইনড একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয়মেন্ট ইউনিট, যেটা আমি যে কোনো একটা অ্যাপ্লিকেশন সার্ভারে ছেড়ে দিব বা সার্ভলেট কন্টেইনারে ছেড়ে দিব, ওটা চলবে। আমাদের আর জাভা যেহেতু অনেকটা সি এর কাছাকাছি খুব পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজ, নেটিভ লাইব্রেরি ইউজ করা খুব রেয়ার, খুবই রেয়ার। মানে আমি ধরুন আমার মনে পড়ে না যে নেটিভ লাইব্রেরি স্পেশালাইজ কিছু কেসে ছাড়া, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং টাইপের একটা জিনিস ছাড়া, নরমাল যে বিজনেস প্রোগ্রামিং এ আমাদের কোনো নেটিভ লাইব্রেরি ইউজ করতে হয় নাই লিস্ট আমার এই 19-20 বছরে। সো কারণ সবকিছু জাভার ইয়ে আছে এবং ওইটা আমরা ওই জারে বা ওয়ারে প্যাকেজ করে দিতে পারি। এতে সেই দেখেন 99 থেকে আমরা জারে বা ওয়ারে প্যাকেজ করে একজনকে দিয়ে দিলাম, ডিপ্লয়ারকে দিয়ে দিলাম, সে যে কোনো একটা ওয়েবসাইট কন্টেইনার এটা বসিয়ে চালাতে পারছে। আর যে সুবিধাটা অন্যান্য কোনো এনভায়রনমেন্টে নাই, এখনো নাই। এখন ডকার করতে হচ্ছে এটার জন্য। এবং এই যে রোলটা জাভা কিন্তু সে অনেক আগে থেকে ডেভেলপার, ডিপ্লয়ার দুইটা রোলকে একদম সেপারেট করতে পেরেছে অনেক আগে থেকে। এখন আমরা অনেক ডেভঅপস বলি বলি, কিন্তু এখনো কষ্ট হয় যে কিন্তু এই সুন্দর সেপারেশনটা যেটা বিজনেসে খুব বড়, বিশেষ করে বড় কোম্পানিতে খুব সফটওয়্যার ডেলিভারিকে ইজি করে দেয়, সেটা ওই 90 মানে 2000 আর্লি 2000 থেকে জাভাতে আছে। সো এটা মানে অনেক কিছু আসলে জাভাতে ওয়ার্ল্ডে ছিল, যেটা আমরা অন্যভাবে অন্য জায়গায় ডিসকভার করতেছি। এবং এখনো জাভার অনেক 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 কিছু অন্য এনভায়রনমেন্টে নাই। আমি জাস্ট লিস্ট বললে শেষ হবে না। সব জায়গায় যেমন জাস্ট সিম্পল একটা বিজনেস ওয়ার্ল্ডে কি দরকার হয়, ট্রানজাকশনস। আপনি নোড ওয়ার্ল্ডে যান, ট্রানজাকশন হচ্ছে আপনি জেডিবিসির জন্য বা আপনি ডাটাবেস অ্যাক্সেসের জন্য যে লাইব্রেরি ইউজ করবেন, সেই লাইব্রেরির যে ট্রানজাকশন ফ্যাসিলিটি ওটা ইউজ করতে হবে। লাইব্রেরি 6 মাস পর চেঞ্জ হয়, আপনার পুরো জিনিসপত্র চেঞ্জ হয়ে যাবে। কিন্তু জাভাতে ট্রানজাকশন ম্যানেজ করার জন্য স্ট্যান্ডার্ডাইজ একটা সিস্টেম মানে একটা স্পেসিফিকেশন আছে, সবাই এটা ইমপ্লিমেন্ট করে। আমি যদি ট্রানজাকশন আইদার ডিক্লারেটিভ ট্রানজাকশন ইউজ করি অথবা কি বলে প্রোগ্রামেটিক ট্রানজাকশন ইউজ করি, সেটা 2001 এর কোডও এখন আমার এই 2020 তে এসে চলবে এবং এক অ্যাপ্লিকেশন সার্ভারের কোড আর এক অ্যাপ্লিকেশন সার্ভারে চলবে। আমি আইটেম ওয়াজ শেয়ারে যে জিনিসটা চালাতে পারছি, এই জিনিসটা ওরাকল ওয়েবলজিকেও চলবে। আহ এইরকম ফ্যাসিলিটি আর কেউ দিতে পারে না এখনো। এই জিনিসটা মানে কারো অন্যদের কারো ইয়েতেও দেখছি না, এই কি বলে রোড ম্যাপেও দেখছি না। ট্রানজাকশন তো জাস্ট অ্যাড করলাম এরকম। মানে আমি যদি খুব সংক্ষেপ করি যে জিনিসটা কি, যে জাভার সবচেয়ে বড় স্ট্রেংথটা হচ্ছে যে জাভা ইজ নট অনলি এ ল্যাঙ্গুয়েজ, যেটা আপনি যদি নোড বলেন ইটস এ ল্যাঙ্গুয়েজ আর একটা ছোট্ট একটা রান টাইম, কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, আর সবকিছু হলো আলাদা আলাদা লাইব্রেরি সমানে চেঞ্জ হচ্ছে আসতে যাচ্ছে। কিন্তু জাভাতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই আছে, সাথে বিজনেস প্রোগ্রামিং এনভায়রনমেন্টের জন্য অনেকগুলো স্পেক তৈরি করে দেওয়া, যে স্পেকের মাল্টিপল ভেন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। এইটা বিশাল একটা সুবিধা, নাথিং কামস ক্লোজ ইয়েট। সো এই জন্য আমার মতে যে আরো মিনিমাম 5 থেকে 10 বছর পর্যন্ত আমি দেখছি যে বিজনেস প্রোগ্রামিং ওয়ার্ল্ডে জাভার বিকল্প নাই বা জেইই বিকল্প নাই। আমরা এখন অন্য ইউজ করি, যেন আমিও বললাম যে আমি গত কয়েক বছর ধরে ছোট ছোট অনেক অ্যাপ্লিকেশন আমরা করতেছি জাভাস্ক্রিপ্ট। এগুলা ঠিক মানে বড় বিজনেস অ্যাপ্লিকেশন না, এগুলা অনেকটাই B2C টাইপের জিনিসপত্র, বা যেখানে হেভি প্রসেসিং নাই, যেখানে খুব লাইট প্রসেসিং, হয়তো রিঅ্যাক্টিভ প্রোগ্রামিং আছে, আছে, বাট খুব সিরিয়াস টাইপের প্রসেসিং আমাদের অন্যান্য টিম গুলো করে। আমি মানে ডিএসএর বাকিরা করছে, বাট আমি বেসিক্যালি একটু ইউজার ফেসিং কিছু প্রজেক্টে আছে যেগুলোতে জাভা যে হয়তো জাভাস্ক্রিপ্ট বা অন্যান্য ফ্রেমওয়ার্ক ইজ বেটার। সো বাট কোর যে বিজনেস ওটার জন্য এখনো স্টিল জাভা রুলস, ইট উইল কন্টিনিউ টু রুল ফর
at least a decade. So যারা নতুন জুনিয়র প্রোগ্রামার আছেন, মিড স্কেল প্রোগ্রামার আছেন, তাদের কোনো চিন্তা নাই, আপনারা জাভা শিখেন। বাংলাদেশে প্রচুর জাভার স্কোপ আছে, এটা বলতে চাই খুব জোর গলায়, কিন্তু একটু ভালো প্রোগ্রামার হইতে হবে, ভালো শিখে আসতে হবে। এসে ইন্টারভিউ কোর্টে বলবেন আমার জাভা খুব পছন্দ, আই লাইক জাভা সো মাচ, একটা ইউনিভার্সিটিতে আমাকে জাভা দিয়ে কোর্স করিয়েছে, ওই কোর্সের পরে তারপর জাভা আপনি এক লাইন লিখেন নাই, ওটা তো ধরে ফেলবে ভালো কোম্পানিতে দুই একটা কথা বলি। তো আপনাকে কাজ করতে হবে, একটু কাজ করতে হবে, প্রফেশনাল কাজ না, একটা কাজ করতে হবে, একটু সত্যিকারের ইন্টারেস্ট থাকতে হবে, তাহলে বাংলাদেশে খুব ভালো স্কেলের মোটামুটি মানে ওয়েল পেইং জব আছে। আমি বেশ কিছু কোম্পানিতে মানে এই বলতে পারি যে জুনিয়র প্রোগ্রামারদের সুবিধা হবে। আমরা ডাইনামিক সলিউশন ডিএসআই তো আছেই, ডাইনামিক সলিউশন ইনোভেটরস, থেরাপ আছে, আরো বড় এই কি বলে আরো বড় টিম নিয়ে বিজেআইটি আছে, সিনেসিস আছে, এবং এরা সবাই কিন্তু ভালো জাভা প্রোগ্রামার খুঁজতেছে। বাইরে একটা ছোট্ট জিনিস করতে যে আমি টাইম যদি ওভার হয়ে যাচ্ছে, যে বাংলাদেশের যে ডিজিটাল বাংলাদেশের রূপরেখার ইয়েতে বাংলাদেশ সরকার বেশ কিছু কাজ করছে। তার মধ্যে একটা বড় জিনিস আমরা নিজেরা যেটা দেখছি, বাই দ্য ডিএসআই মোস্টলি আউটসোর্সিং কোম্পানি, মানে বাইরের কাজ, মানে অন্য কোম্পানির জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট করে দিই, এন্ড অলমোস্ট এক্সক্লুসিভলি আমেরিকান ক্লায়েন্টদের জন্য করি। গত 2 বছর ধরে আমরা লোকাল মার্কেটে দেখছি। কেন দেখছি? কারণ ওই আমরাই দেখছি যে আগে সরকারি প্রজেক্ট গুলো, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলো বেশ ছোট ছোট হতো, বা বাজেট ছোট, বলতে বাজেট খুব লো থাকতো। তাতে আমরা যারা ট্র্যাডিশনালি বাইরের কাজ করি তারা ইন্টারেস্টেড হইতাম না, কারণ এই লো বাজেটে আমরা ওই আমাদের যে ভালো ভালো প্রোগ্রাম আছে তাদের স্যালারি দিয়ে আমাদের পোষায় না। তো ওইটার জন্য অন্যান্য কোম্পানিরা করে, যারা হয়তো লো পেইং প্রোগ্রামার পায়, এবং তারা যাওয়ার মতো ইয়েতে হয়তো করতে চায় না, তারা হয়তো পিএইচপি বা এই টাইপের ইয়েতে করতে চায়। এখন গত কয়েক বছর ধরে বেশ ভালো, আমি বলবো যে সুন্দর সাইজের বেশ কিছু সরকারি প্রজেক্ট আসছে, যেটাতে আমাদের মতো কোম্পানিও সুন্দরভাবে কাজ করতে পারে, এবং আমরা ওই বাইরের কাজের জন্য যে পরিমাণ রেভিনিউ পাই, সরকারি ওই কাজগুলোতে সেই পরিমাণ রেভিনিউ পাওয়া সম্ভব, এবং প্রোগ্রামারদেরকে ওই পরিমাণ স্যালারি দিয়ে রাখা সম্ভব। তো এই কারণে বেশ ভালো একটা ইয়ে হচ্ছে। বাট এখন আমরা দেখছি যারা ওই আগে সরকারি কাজ করতো এবং পিএইচপি টিএসপি দিয়ে করতো, তারা প্রচুর জাভা প্রোগ্রামার চাচ্ছে, ভালো জাভা প্রোগ্রামার চাচ্ছে, বাট খুঁজে পাচ্ছে না। বেশ কষ্ট হচ্ছে। প্রত্যেকটা কোম্পানি, আমি বেশ 5-6টা কোম্পানির নাম বলতে পারবো এখনই, মানে বলার সাথে সাথে, যারা is totally constrained by the number of programmers they can get. এখন ফ্রেশ প্রোগ্রামার নিয়ে তো সবাই আমরা নিচ্ছি, থেরাপ নেয়, ডিএসআই নেয়, ওনারাও নেয়, আমরা থেরাপ আর ডিএসআই ফ্রেশ প্রোগ্রামার বেশি নিই। আহ, আহ, আমাদের ফ্রেশ প্রোগ্রামারদের ইয়েটা হচ্ছে বেশি করে আমরা যারা বাইরের অন্যান্য সফটওয়্যার প্রজেক্ট করি, ডিএসআই অন্যান্য কোম্পানির জন্য সফটওয়্যার প্রজেক্ট তৈরি করে দেয়, এবং ফ্রেশ প্রোগ্রামারকে ভালো প্রোডাক্টিভ প্রোগ্রামার হতে বেশ সময় লাগে। এটা 1 বছর, 2 বছর, 3 বছর সময় লাগে। এই ইনভেস্টমেন্ট করাটা বেশ ডিফিকাল্ট। তো এটার জন্য খুবই ভালো হয় যদি আমরা যে 2-3 বছর জাভা প্রোগ্রামিং করেছে, মোটামুটি ভালো নলেজ আছে, এরকম যদি লোক পাই, তাহলে অনেক কোম্পানিরই কিন্তু চাহিদা আছে। সো ভালো সুযোগ আছে। আপনারা এই যারা জুনিয়র আছেন, জাভার খুব ভালো প্রসপেক্ট বাংলাদেশেই আছে। আপনার জাস্ট শিখতে হবে, একটু কাজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর বাইরে গেলে তো সুযোগের অভাব নেই। আপনারা আমার আগে যারা যারা বক্তব্য দিয়েছেন তাদের থেকে শুনেছেন নিশ্চয়ই, তাদের ক্ষেত্রে বলে দেখবেন যে বাইরে প্রচুর সুযোগ আছে। সো থ্যাংক ইউ। এই মোটামুটি আমি শেষ করছি। লিঙ্কডইনে তেমন বেশি যাই না, আমার কোম্পানির ওয়েবসাইট দিলাম, আর টুইটারেও তেমন বেশি অ্যাক্টিভ না, তাও যদি কোশ্চেন করতে চান। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন হলো। আমরা একদম জাভা এন্টারপ্রাইজ এডিশনের একটা হিস্ট্রি জানলাম। আমি শিওর যে যারা স্পেশালি জুনিয়র ডেভেলপার, ফ্রেশার, যারা জাভাতে ক্যারিয়ার তৈরি করতে চায়, তারা একটা ভালো একটা পার্সপেক্টিভ পেলো। আমি শিওর যে তারা এখান থেকে খুব ইন্সপায়ার্ড হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান শোনার জন্য। একটা প্রশ্ন আছে, কুইকলি আমরা এই প্রশ্নটা নিয়ে নিই। প্রশ্নটা হচ্ছে যে, আসসালামু আলাইকুম ভাইয়া, রিসেন্টলি কেম অ্যাক্রস এ স্টেটমেন্ট which is Kotlin is how Java would like if Java was made today. How would you justify the statement from business and development perspective? কটলিন আমি খুব বেশি করি নাই, বাট ভুল বলা হয় নাই। জাভার আসলে বড় স্ট্রেংথ হচ্ছে জেভিএম। সত্যিকারের মানে জাভার ট্রু ইনোভেশনটা হচ্ছে জেভিএম এন্ড দ্য হোল ইকোসিস্টেম অ্যারাউন্ড ইট। সো কটলিন ল্যাঙ্গুয়েজটা ইমপ্রুভ, জেভিএম এ চলে, এন্ড জাভার সাথে মানে কমপ্লিটলি ইন্টারঅপারেবল। সো ডেফিনেটলি ইটস এ গুড থিং, মানে গুড ইনভেস্টমেন্ট হবে যদি কেউ কটলিন শিখে। তারপর স্টিল বলবো এই
জাভার এক্সিস্টিং কোড বেস প্রচুর প্রচুর কোড বেস। আপনি যদি জাস্ট থেরাপের কথাই বলেন, আমি থেরাপ 2004 থেকে 2015 পর্যন্ত ছিলাম, মানে মিলিয়ন লাইনের উপরে কোড বেস। এটা তো সাপোর্ট দরকার, এটা তো ফার্দার ইয়ে দরকার। তো আপনি যদি জাভাটা শিখেন, আপনি কিন্তু রেডি একটা মার্কেট পেয়ে যাচ্ছেন আপনার স্কিলের। কটলিন শিখলেও পাবেন, কটলিনের প্রচুর চাহিদা আসছে, নতুন প্রজেক্ট যারা করছে হয়তো অনেকেই কটলিনে করবে, কিন্তু ওই যে রেডি যে বিশাল একটা এন্টারপ্রাইজ জাভা প্রোগ্রামিং ওয়ার্ল্ড আছে, ওইটার জন্য জাভাটাও শেখা দরকার। ওকে, দ্যাটস দ্যাটস আনসার, থ্যাংক ইউ। আই এম শিওর যে যারা ফ্রেশার এখনই চিন্তা করতেছে যে আমাদের আসলে জাভা শিখবো কিনা, অন্য একটা জিনিস শিখবো কিনা, এই ডিসিশনটা যারা নিতে পারতেছে না তাদের জন্য বলি, এই ডিসিশন মানে আপনি যদি জাভা শিখতে চান, ইফ ইউ লাভ জাভা, তাহলে হচ্ছে এর ভয় পাওয়ার কিছু নাই। ইউ হ্যাভ জবস অ্যাভেলেবল, ভাইয়া যেটা বললেন। আর মানে দেশে তো জবস অ্যাভেলেবলই, আর দেশের বাইরে আমরা যারা আছি আমরা জানি যে এই ফিল্ডটা আরো অনেক ভালো। আই মিন প্রচুর জাভা জবস অ্যাভেলেবল দেশে এবং দেশের বাইরে। আম ডেভেলপ I'm sure যে ভয় পাওয়ার কিছু নাই। Invest on this language and you will definitely be successful. You will get a job and you'll get an opportunity. এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। So thank you ভাইয়া। Arnav bhai, do you want to add something? Hi, ভাইয়া। I mean overall মাসুম ভাই অনেক কিছু বললো অনেক সুন্দরভাবে আসলে। তো আমার কাছে মনে হয়েছে, আই মিন লাস্ট কোশ্চেনের ইয়েতে বলি আর কি, কোটলিন নিয়ে যে কোশ্চেনটা করলো, আমি নিজে এর আগে যে কোম্পানিতে কাজ করেছি গ্র্যাব বা এগুলোতে এখন সবাই আর কি আস্তে আস্তে নতুন প্রজেক্ট গুলো ভাইয়া যেভাবে বললো যে কোটলিন নিয়ে করা শুরু করেছে, এবং কোটলিন জাভার ইন্টারঅপারেবিলিটি অনেক ভালো, তো যার কারণে দেখা যাচ্ছে যে সমস্যা নেই। কিন্তু আমি নিজেও তো কোটলিনে কাজ করছি, যা মানুষ মানে কোনো ডেভেলপারের যদি জাভায় ভালো বেজ না থাকে, সে অ্যাকচুয়ালি কোটলিনে গিয়েও ভালো কিছু করতে পারবে না। কারণ দিন শেষে ওটা জাস্ট একটা ভালো সিনট্যাক্স, কিন্তু ওই যে ভাইয়া অলরেডি আমার মনে অনেক কিছুই বলেছে, জেভিএম নিয়ে কথা বললো। হ্যাঁ, একটা মানে এইসব আমরা যে প্রোগ্রামিং করি ল্যাঙ্গুয়েজে যেইভাবে এগুলো রান করে, তারপরে অবজেক্ট, এগুলোর কনসেপ্ট, মেমোরি, এগুলো যদি ঠিক মতো না থাকে, তাহলে আসলে ওই জাস্ট আমি হয়তো বা কেউ একজন জানে যে 2 লাইন লিখলে কিভাবে ফিল্টার হয়ে যায়, এতে হবে না। আসলে অনেক কিছু জানতে হবে। সো যে কেউ আমার কাছে যখন বলে যে কোটলিন করবো নাকি, অবশ্যই কোটলিন করবো, এর আগে যাওয়াটা পুরোপুরি ভালো মতো শিখে তারপরে করলেন। আমি নিজে কোটলিন শিখতে আমার লাগছে 1 সপ্তাহ, এরপরে আমি আমার ফার্স্ট কমেন্ট দিয়েছি 1 সপ্তাহ কোটলিন শিখি। সো সেক্ষেত্রে হয়তো বা 1 মাস লাগতে পারে বা যে কোনো কিছু লাগতে পারে, কিন্তু মেইন কথা যদি জাভায় ভালো বেস থাকে তাহলে কোটলিন কোনো প্রবলেমই না। সো এটা আসলে মানে এটা নিয়ে কোনো অডিট হওয়ার কিছু নাই যে জাভা কি কেউ ইউজ করে কিনা বা কোটলিন নতুন ল্যাঙ্গুয়েজ, মানে সবাই আসলে নতুন নতুনের দিকে বেশি ঝুঁকে। কিন্তু মেইন বিষয়টা আসলে বেস আর কি, বেসটা তৈরি করতে হবে আর কি, আর বেসটা জাভাই তৈরি করতে হবে, এটাই আর কি আমার addition। আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে জাভার ইনোভেশন কিন্তু অনেক ফাস্টার হচ্ছে এখন। মানে যেহেতু ওরাকল নেওয়ার পরে 6 মান্থ অন্তর অন্তর যে রিলিজটা হচ্ছে, প্রচুর নতুন ফিচার অ্যাড হচ্ছে, এবং জাভা 14 কয়েকদিন আগে রিলিজ হলো। এটাতে অনেক বেশ কিছু ফিচার আছে যেগুলো কটলিন থেকে নেওয়া হয়েছে। অনেকেই বলতেছে যে ইফ দিজ আর দি ফিচার্স অ্যাভেলেবল ইন জাভা, হোয়াই আই শুড মুভ টু কটলিন। আই মিন এখানে অ্যাভেলেবল আছে। সো আই মিন you can use those features right now in Java, especially আপনি যেহেতু থ্রেডের একটা বড় অংশ কভার করছেন ভাইয়া, আমি এখানে একটা জিনিস বলতে চাই যে জাভাতেও আরো নতুন নতুন ইন্টারেস্টিং জিনিস আসছে। ফর এক্সাম্পল প্রজেক্ট লুম একটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট, আই এম শিওর মেনি অফ ইউ উড বি ইন্টারেস্টেড। সো ফিউচার নিয়ে চিন্তা করার কিছু নাই, জাভা আরো 25 বছর থাকবে ইনশাল্লাহ। সো ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, আই মিন let me give you a crude example, করবা যেটা ভাইয়া বললো, হ্যাঁ, স্টিল সাম অফ দি মানে কিছু লোকজন এখনো এটাতে জব করে, তাই না? এটা তো নাই এখন, অলমোস্ট নাই, বাট ইউজ কেস এখনো আছে, কিছু বিজনেস প্রজেক্ট এখনো ওগুলাতে ব্যবহার হয়। সো এটা এক্সট্রিম লেভেলের একটা এক্সাম্পল হয়ে গেল, কিন্তু স্টিল জাভা এখনো মানে বিজনেস ওয়ার্ল্ড স্টিল জাভা ইউজ করে। বাংলাদেশে তো করেই, ভাইয়া যেটা বললো। এন্ড এই স্পেশালি কানাডার মার্কেটে আমি দেখি যে হচ্ছে মানে লিঙ্কডইনে প্রচুর জব অ্যাভেলেবল দেখি যেগুলো হচ্ছে সোললি জাভা, মানে দে ওয়ান্ট অনলি জাভা ডেভেলপার্স। সো মানে ফিউচার অনেক ভালো, আসলে ভয় পাওয়ার কিছু নাই। এন্ড আই উড লাইক টু ইন্সপায়ার অল অফ ইউ যারা ফ্রেশার, ইউ ক্যান ইনভেস্ট ইউর টাইম অন দিস ল্যাঙ্গুয়েজ। এন্ড এটা সুবিধা হচ্ছে যে এই ল্যাঙ্গুয়েজটা আসলে আমাদের ফাউন্ডেশনটাকে অনেক স্ট্রং করে। আমরা যদি পরবর্তীতে মুভ করতে চাই অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেমন কটলিন, উই ক্যান ইজিলি মুভ দ্যাট, আর এটার জন্য খুব বেশি সময় লাগবে না। কিন্তু দ্য ভাইস ভার্সা ইজ নট অলওয়েজ ট্রু। খুব ভালো কথা বলেছেন, আমি বুঝলো। অনেকেই ওই যারা ধরো ইজিয়ার বা রুবি বা নোডে যারা জাম্পিং করছে, তাদের অনেক বেজ আনক্লিয়ার থাকে। তাতে যখনই একটু পারফরমেন্সের ইয়ে হয়,
ওরা ধরতে পারে না ওটা, কারণ ওইভাবে চিন্তাই করে না। তো জাভাটা বেস ল্যাঙ্গুয়েজ হিসেবে ইজ রিয়েলি লাইক এখনো স্টিল লাইক আইড সে দ্য গো টু ল্যাঙ্গুয়েজ। এটা শিখে তারপর অন্য কিছু শেখা দরকার, আই গেস। থ্যাংক ইউ ভাইয়া, খুবই চমৎকার একটা সেশন। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।